আচ্ছা ফেসবুকে একটু সবাই জানো তো সাউন্ড ওকে আছে কিনা? ফেসবুক ওয়েবে দুচোখে একটু আমাকে জানো সাউন্ড ওকে আছে কিনা। বিক্রিয়ার ক্রম নিয়ে দেখি তোমাদের অনেক ইন্টারেস্ট। বিক্রিয়ার ক্রম কিন্তু তোমাদের সিলেবাসে নেই। বিক্রিয়ার ক্রম একটা বেশ বড় টপিক, যদিও তোমাদের অত কিছু জানা লাগে না, মানে আগে যখন ছিল তখন কোয়েশ্চেন আসতো। ওকে, আমরা শুরু করে দিই। আজকে আমাদের রাসায়নিক পরিবর্তনের উপর 5 নাম্বার ক্লাস, লাস্ট ক্লাস। এটা আসলে আমি না রেখেও পারতাম, কতদিন হয়তো 15 মিনিট পড়ালে আমার বাফার দ্রবণ হয়ে যেত। এর মানে আমার সিলেবাসে যেগুলো আছে এগুলো কাভার হয়ে যেত। তো আমি ইচ্ছে করে একটা ক্লাস দিছি, কারণ গত ক্লাসও 2 ঘন্টা রাখা হয়েছে। এর আগে তো প্রায় 2 ঘন্টারই ক্লাস ছিল, বেশি সময়ও নিই নেই, যাতে আমরা কি লোডটা ধীরে ধীরে নিই। বিষয় বুঝতে পারছো তো? সাথে টপিকগুলো পড়তে তোমার ভালো লাগবে যখন। সেই জন্য আমি চিন্তা করলাম হচ্ছে, যেহেতু বাইরের টপিক একসাথে পড়াই ফেললে তোমাদের জন্য একটু ঝামেলা হবে। তো আমি চিন্তা করছি শর্টের বাইরের 1-2টা টপিক জাস্ট বেসিকটা একটু বলে দিব। বিষয় বুঝতে পারছো? তোমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে দেখবে কোয়েশ্চেন আসে হচ্ছে কি এখন না, শর্টের আগে আসছো কোয়েশ্চেনগুলা। বিষয় বুঝছো তো? এরপরও জাস্ট আইডিয়ার জন্য একটু করে বলে দিব। সাথে হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করার টাইম পাবো আগের যে ক্লাসটা আছে ওইটার উপর। তো আমি একটু বলে দিই, এটা হচ্ছে লেকচার নাম্বার 5। একদমই টাইম নষ্ট করব না, হয়তো 1-1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে করে দিতে পারি। দেখি এটা একটু বলো তো, এটা ডিউ 17-তে আসছে, একদম ইজি একটা কোয়েশ্চেন। এটার উত্তর সবাই দিতে পারবা নাকি পারবা না? সবাই পারবা। তো এখানে একটা ট্রিক ছিল, এখানে অনেকে ভুল করে দেয় এগুলা। পিওএইচ কিন্তু আগে দিছে, তাহলে এর পিএইচ কত হবে? মাইনাস লগ এটা কি হবে? 10⁻²। এর মানে কত হয়ে যাবে? 2। তাহলে পিওএইচ কত হবে? পিওএইচ হবে 12। ঠিক আছে, 12 2। ঠিক আছে, বিক্রিয়ার ক্রম কিন্তু তোমাদের লাগবে না, বিক্রিয়ার ক্রম টপিকটা বড়। বিক্রিয়ার ক্রমের জাস্ট বেসিক জিনিসটা তুমি জানতে পারো। বিক্রিয়ার ক্রমের মধ্যে তোমার 0th অর্ডার আছে, ফার্স্ট অর্ডার আছে, সেকেন্ড অর্ডার, ইভেন nth অর্ডার পর্যন্ত হতে পারে। তো এটা আসলে বড়। এটা 21-এর ইঞ্জিনিয়ারিং এ শুধু আমি পড়াইছিলাম, এবং 22-এ অফ রাখছি, কারণ শর্টের বাইরে শুধু শুধু একটা টাইম ইনভেস্ট করা। ও 22-এও পড়াইছিলাম ইঞ্জিনিয়ারিং এ। বাট তোমাদেরও হচ্ছে আমি জাস্ট বেসিকটা দিয়ে দিব, আর এক্সট্রা একটা দরকার হয় ভিডিও। এটা বড় টপিক, মানে তোমার টাইমটা নষ্ট হবে। তুমি মেইন পড়া না পড়ে এগুলো পড়ার টাইম সময় আছে? কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবে না। বিষয় বুঝছো? মেনলি শর্ট ফোকাস করবা। তাহলে এটা বলো তো, 0.01 মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট হাইড্রোনিয়াম আয়নের পিওএইচ কত? হাইড্রোনিয়াম আয়ন মানে কি? এইচ প্লাস কয়টা আছে এর মধ্যে? অনেকে ভুল করে, এইচ প্লাস ভাবে 3টা, আসলে 3টা না, এর মধ্যে এইচ প্লাস লুকাই আছে কয়টা? এর ভিতরে একটাই এইচ প্লাস লুকাই আছে। বাহ, সকাল সকাল তো একদম ঠান্ডা মাথায় দেখি। তাহলে পিওএইচ সমান হচ্ছে মাইনাস, পিওএইচ বলছি, পিএইচ বের করবো আমরা, তাই তো? তাহলে পিএইচ কত হবে? মাইনাস লগ 0.01। এর মানে কত? 2। আমাকে বের করতে বলেছে পিওএইচ কত। তো অনেকে তাড়াতাড়ি করে এখানে দাগাই ফেলে এটা। তাহলে পিওএইচ কত হবে? তোমার 12। ঠিক আছে, তাহলে পিওএইচ বের করতে বলছে, এটা কিন্তু মার্ক করবা। পিওএইচ তাহলে কত হবে? 12। এই কোয়েশ্চেনটা করো, খুব মজার একটা কোয়েশ্চেন, দেখি এটার উত্তর দাও। এটা অনেকেই বি বলছিল, এটা অনেকে সঞ্জিতা বলছিল, এরপর তুবা বলছিল, নেশান হেস চাকমা বলেছিল, এরপর ইয়াসিন, মাইনুল, তানহা, গুড, রিজিতা, সবাই বলছিলেন, নুসরাত, মৃত্তিকা, হাফসা, মিম বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেখি এটা বলো তো, সব ডিউ দেখছো? ডিউ কিন্তু খুব সুন্দর কোয়েশ্চেন করে, একদম বেসিকের কোয়েশ্চেন, একদম বেসিকের কোয়েশ্চেন। অর্ণব মাহাতা আছে, তানজিলা আছে।
মিফতা বলেছে আর আগের কোয়েশ্চেনটা আরেকবার দরকার নেই, আগের কোয়েশ্চেনটা তো ইজি, এটা কতদিনই পড়ানো হয়েছে। বললাম H3O প্লাসের ভিতর কি আছে, একটা H প্লাস, তুমি গত ক্লাসটা একবার করে আসো, ওইটা করছো, তাহলে হয়তো এটা হয়তো খেয়াল করো না এই কোয়েশ্চেনটা, এটা ঘনমাত্রা দেয়া আছে। তাহলে H প্লাস আছে একটা, তাহলে PH সমান কি হয় মাইনাস লগ H প্লাস, H প্লাসের জায়গায় 0.01, তাহলে এটা কি হবে 10⁻², এর মানে কি হবে 2, তাহলে POH কত হবে 14 - 2, এর মানে কত 12। ঠিক আছে, গত ক্লাসে এরকম অনেক করানো হয়েছে, তো এটা একদম ইজি। তো এটা বলো, এখানে বলছে কি একজন দুর্বল অ্যাসিড আছে, দেখো আরেকজন হচ্ছে শক্তিশালী ক্ষার আছে, দুর্বল অ্যাসিড কিন্তু আরেকজন শক্তিশালী, দুর্বল অ্যাসিডের সাথে যদি শক্তিশালী ক্ষার মারামারি করে কে জিতবে, কে জিতবে? তোমার দুর্বল অ্যাসিডের সাথে যদি শক্তিশালী ক্ষার, ও এখানে কি বলছে একটু দেখি তো, এখানে বলছে HX সোডিয়াম হাইড্রোক্সাইড, যাকে এটা মারামারি করছে NaX প্লাস হচ্ছে H2O, জলীয় দ্রবণের সম্ভাব্য পিএইচ। তাহলে এখানের ভিতর দেখো তো এই জিনিসটা আসছে শক্তিশালী খাত থেকে, এটা আসছে কই থেকে, শক্তিশালী খাত থেকে, আর এটা আসছে কি থেকে, দুর্বল অ্যাসিড থেকে। তাহলে এই দুইজন যখন মারামারি করবে আসলে জিতবে কে? শক্তিশালী খাত জিতবে। তুমি কমন সেন্স বলো, একটা হচ্ছে দুর্বলের সাথে মারামারি করছে কে, শক্তিশালী খাত, মানে একটা দুর্বল অ্যাসিড হচ্ছে দুর্বল, এ হচ্ছে শক্তিশালী, দুইজন মারামারি করছে, কে জিতবে? এই কে জিতবে? খাত জিতবে। তাহলে এটা কি হবে, পিএইচ 7-এর বেশি হবে, এর মানে এটা হবে না 7, হবে না 3, হবে না। দেখছো কি কোয়েশ্চেন? তাহলে এটা কি হবে বলো তো, 7-এর বেশি হবে। ঠিক আছে, 7-এর বেশি হবে, সি নাম্বারটা, সি নাম্বারটা। আসলে বুঝতে পারছো, আমি আরো 5 সেকেন্ড রাখতেছি, জিনিসটা বুঝছো কিনা। তোকে যদি উল্টা দিত, শক্তিশালী অ্যাসিডের সাথে দুর্বল ক্ষার মারামারি করতে হতো, তাহলে পিএইচ কি হতো, 7-এর কম হতো। কত হতো এটা জিজ্ঞেস করেন, এটা জাস্ট একটা ট্রিকি কোয়েশ্চেন, এটা দিয়ে বুঝাইছে হচ্ছে মানে 7-এর কম ভ্যালুগুলো হবে, এগুলো ভ্যালু হবে না, 7ও হবে না, যেহেতু কি আছে দুইজনই যদি শক্তিশালী হতো। দেখো কোয়েশ্চেনটা আমি একটু বলি, এসিড দুর্বল, ক্ষার হচ্ছে কি হয়েছে, শক্তিশালী হয়েছে, তাহলে মারামারি করলে কে জিতবে, ক্ষার জিতবে। তাহলে পিএইচ কি হবে, 7-এর বেশি হবে, মানে গেটার 7 হবে, কত হবে আমি এক্সাক্ট জানি না, অপশন থেকে বলছি হচ্ছে অপশন 7-এর বেশি একটা আছে ওইটা দিছি। দুজনই যদি শক্তিশালী হতো তখন কি হতো, এও শক্তিশালী এও কি শক্তিশালী, এবার ধরো ডিউ এটা দিছে, তাহলে কি মারামারিতে কেউ জিতবে নাকি জিতবে না, কেউই জিতবে না, এর মানে তখন কি হতো বলতো, 7 হতো। বিষয় বুঝতে পারছো, তখন কি হতো, 7 হতো। দুইজনই ধরো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড মারামারি করতেছে, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড মারামারি করতেছে, দুইজনই কি শক্তিশালী, তাহলে এদের মারামারিতে কে জিতবে, কেউই জিতবে না, তাহলে এটা কি হবে বলতো, 7 হতো তখন। মানে বিষয় বুঝতে পারছো, বাট এখানে বলছে হচ্ছে HX যেটা আছে এটা হচ্ছে দুর্বল, যেমন HF হচ্ছে দুর্বল। তো এরা যখন মারামারি করবে, এর সাথে এ যখন মারামারি করবে, জিতবে হচ্ছে কে, সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ এই হচ্ছে দুর্বল অ্যাসিড। বিষয় বুঝতে পারছো মনে হয়, ঠিক আছে, বিষয় বুঝতে পারছো। আবার যদি শক্তিশালীর সাথে জড়ো অ্যাসিডের সাথে দুর্বল ক্ষার মারামারি করে, তখন কি হবে, পিএইচ 3-এর কম হবে। এবার আমি একটু পরে, নিরপেক্ষ জলীয় দ্রবণের পিএইচ কত, এটা নিঃসন্দেহে আমার টাইম দেওয়া লাগছে না, 7। ঠিক আছে, নিরপেক্ষ জলীয় দ্রবণ, এটা একটু দেখো, এই কোয়েশ্চেনটা একটু উত্তর দাও তো। 0.01 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড 100% আয়নিত হয়, উক্ত দ্রবণের পিএইচ কত? সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো আমরা অলরেডি জানি 100% আয়নিত হয়, তো এই কোয়েশ্চেনটা, এই ইনফরমেশনটা এখানে আবার কেন দিল, তোমাকে জাস্ট বিব্রত করার জন্য, মানে তোমাকে একটা ঝামেলায় ফেলার জন্য, তুমি এটা দেখে অনেকে কনফিউজড হয়ে যাবে। এরপরে এই কোয়েশ্চেনে কি দেয়া আছে, আমরা মোলারিটি পড়তে অভ্যস্ত, এখানে দেয়া আছে নরমালিটি। তো তোমাদের যখন পরিমাণগত রসায়ন পড়ানো হবে, আমি পড়াবো বা সাকিব পড়াবে এক্স্যাক্টলি জানি না এখনো, ওই যে শিডিউল দেয়া আছে আমি খেয়াল করিনি। তো যেই পড়াই না কেন দেখবা হচ্ছে কি এই জিনিসটা বলবে, নরমালিটি আর মোলারিটির একটা রিলেশন আছে। ঠিক আছে, নরমালিটি আর মোলারিটির একটা রিলেশন আছে, ওইটা ওই জায়গায় গিয়ে একদম ইজি হয়ে যায়। নরমালিটি সমান ই ইন্টু এস, ই মানে হচ্ছে তুল্য সংখ্যা, যেমন এখানে ওএইচ কয়টা আছে, একটা আছে। ঠিক আছে, প্রতিস্থাপনীয় ওএইচ যতটা থাকে ওইটা হয় এর তুল্য সংখ্যা, যেমন এই ক্ষেত্রে ই কত হয়, ই এর ভ্যালু হয় 1। যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিত তখন ই এর ভ্যালু হয়ে যেত কত, 2। তো এই কোয়েশ্চেনটা দেখলে ভয় পাওয়ার কিছু নেই, এটা মূলত পরিমাণগত রসায়নে এই জিনিসটা শিখবে, নরমালিটি থেকে মোলারিটিতে কিভাবে নিবে। আমরা মোলারিটিতে দেখতে অভ্যস্ত, তাই না, আমরা মোলারিটিতে দেখতে অভ্যস্ত, এটাকে আমি ইএম লিখি, ইএম লিখি ধরো। তাহলে এটা হচ্ছে 0.01 সমান হচ্ছে ই কত, 1। তাহলে মোলারিটিও কত হবে, মোলারিটিও হবে 0.01। ঠিক আছে, 0.01, নরমালিটি আর মোলারিটির ভ্যালু কি হবে, সেম হবে, যদি ওএইচ একটা থাকে এইচ একটা থাকে প্রতিস্থাপনী। তাহলে এটার পিএইচ কত হবে, এটার পিওএইচ ক্ষার হবে কি, ওএইচ মাইনাস মাইনাস লগ 0.001। ঠিক আছে, 0.1 এর মানে কত, 2।
তাহলে পিএইচ কত হবে, পিএইচ প্লাস পিওএইচ সমান, পিএইচ সমান হবে 14 মাইনাস 2, দ্যাট মিনস কত 12। বুঝতে পারছো মনে হয়? দেখি আর এরকম ভালো কোনো কোয়েশ্চেন পাই কিনা। দুইটা কোয়েশ্চেনটা ভালো, পরের তিনটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন এবং পরের দুইটা কোয়েশ্চেন খুব ভালো। এটা দেখো একদম ইজি কোয়েশ্চেন, জাস্ট একটু ঝামেলা করে দিছে। সিইউ 15-16তে কোয়েশ্চেনটা আসছে, বলছে 0.04 গ্রাম পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের পিএইচ কত। আমি তোমাদের টাইম না দিই তাহলে ক্লাসটা বড় হবে, আমি নিজেই করে দিই। দেখো তো এইখানের মধ্যে মেইন ঝামেলা কি করছে, আমরা সামনে দেখতে অভ্যস্ত হচ্ছে কাকে, মোলারিটিকে অথবা মোল পার লিটারকে। এখানে দিয়ে দিছে কিসে, গ্রাম পার লিটারে। ঠিক আছে, এখানে কিসে দিয়ে দিছে, গ্রামে দিয়ে দিছে। মানে বিষয়টা বুঝো, তাহলে এটা কি দিছে 0.4 গ্রাম পার লিটার বলে দেয়া আছে। তো আমি এটাকে কিসে নিয়ে যাব, মোল পার লিটারে নিয়ে যাব। তাহলে মোল পার লিটারে নিতে গেলে এটাকে কি করতে হবে, মোলার পদ দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, মোলে নাই কেমনে, মোলে নাই কেমনে, এন সমান ডাব্লিউ বাই এম, এম এর ভর যেটা আছে ওটাকে কি মোলার ভর দিয়ে ভাগ করে দিব। ওর জন্য মোলার ভর কত হবে, মানে বিষয় বুঝতে পারছো, জাস্ট গ্রামটাকে আমি কি করে ফেললাম, মোল পার লিটারে। তাহলে এবারে একটু দেখি তো এটা কি দাঁড়ায়। উপরে যেটা আছে এটা হচ্ছে কি তোমার 0.4, এর মানে এটাকে আমরা কি লিখতে পারি, 4/10 লিখতে পারি। আর নিচে তো অলরেডি কি ছিল, 40 ছিল। তাহলে 4 এটা কাটা গিয়ে কত হয় 10, এর মানে কি দাঁড়ায় 1/100। দেখছো কত ভালো ভালো কোয়েশ্চেন যদি আমরা সলভ করি বের হয়। এর মানে এটার পিওএইচ কত হবে, এটার পিওএইচ হবে, তোমাদের মেইন কাজ হচ্ছে ভার্সিটি ব্যাচে কোয়েশ্চেন সলভ করা। মানে বেসিকটা নিতে হবে ফার্স্টে থিওরি থেকে, এরপর দেখছো এই সলভ করলে তোমার প্রবলেমগুলো বের হয়ে যাবে। তাহলে এখানে কত হয় 2, তাহলে পিএইচ কত হবে, 12। ঠিক আছে 12। এটা বুঝতে পারছো, এটা কিসে দিছে, এখানে মেইন জামালাটা করছে গ্রাম পার লিটারে দিয়ে দিবে অনেক সময়। তাহলে গ্রাম পার লিটারে দিলে ওটাকে কিসে নিয়ে আসবা, মোলে নিয়ে আসবা। তো আশা করি বুঝা গেছে, আমি আরো 10 সেকেন্ড টাইম নিচ্ছি এটা লিখার জন্য। কোয়েশ্চেন সলভ গুলো কি তোমরা বুঝতে পারছো, জিনিসগুলো কি ধরতে পারছো? মানে জিনিসগুলো এখন মনে হচ্ছে কনফিডেন্স, যত সলভ করবে তত কনফিডেন্স বাড়বে। প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার পর তোমার হ্যাঁ একটা শান্তি, মানে আরেকটা জিনিস ওইটা শিখছো। দেখি এই কোয়েশ্চেনটা বলো, বলছে এত মোলার কেওএইচ এর দ্রবণকে 1000 গুণ পাতলা করা হলে পিএইচ কত। একটা স্টার দিয়ে রাখো, এটা লিখে রাখো কোয়েশ্চেনটা, ইম্পর্টেন্ট। মানে এটা না পড়লে, না পড়ে গেলে, রিভিশন দিয়ে না দিয়ে গেলে অনেক এমসিকিউ পারবা, এটা পারবে না সহজে। সিইউ 15-16তে আসছে। ঠিক আছে, এটাকে বলছে 1000 গুণ পাতলা করা হলে এটা কি হবে, পিএইচ কত হবে। 1000 গুণ পাতলা করা জিনিসটা কি, এটা হচ্ছে ধরো তুমি কি করছো, তুমি হচ্ছে ধরো কি করছো, আমাকে ধরো দাওয়াত দিছো বাসায়। তো আমার জন্য কি করছো, একটা ওয়েলকাম ড্রিঙ্কস এর মানে একটা শরবত বানাইছো। বিষয় বুঝো, শরবত বানাইছো, শরবতের ভিতর চিনি দিছো, লেবু দিছো, রু আফজা দিছো, হাবি জাবি অনেক কিছু দিছো, মানে নিজের কাস্টমাইজ করা অনেক কিছু বানাইছো। দেখলা হচ্ছে আমি নিয়ে গেছি হচ্ছে আমাদের এসি টিমের সবাইকে। বিষয় বুঝতে পারছো, শুভ্র গেছে, রাজীব রাজীব ভাই গেছে, এরপরে ইমন গেছে, রায়ান গেছে, সাকিব গেছে, সবাই গেছে, কিন্তু তোমার কাছে আর শরবত বানানোর জিনিস নেই। বিষয় বুঝতে পারছো, তোমার যে মেইন উপকরণ এগুলো সব তুমি একটার জন্য, মানে আমার জন্য নিয়ে আসছিলা, তো আর নাই। তুমি কি করলে, এখানের ভিতর পানি ঢেলে দিলা। এটা কই করে বলো তো, এটা হচ্ছে নিমন্ত্রণে, ওই যে বিভিন্ন প্রোগ্রাম হয় না বিয়ে টিয়ের, এখানে অনেক সময় ডাল রান্না করলে এই কাহিনী করে। বিষয় বুঝছো, ধরো হচ্ছে খাবার একটু শর্ট পড়তে পারে, তো ডালের পরিমাণটা এমনি একটু বাড়ায় ফেলতে পারে। কেমনে, পানি ঢেলে দিলে কি হয়ে যাবে, এই জিনিসগুলো এখানে ঘন ছিল না, এখন এখানে কি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। এটাকে বলা হয় পাতলা করা বা ডাইলিউট করা। বিষয় বুঝতে পারছো, এটা হচ্ছে কি দেখো তো, কণাগুলো একসাথে আছে আর এখানে কি করছে, পানি ঢেলে দিছে। এর মানে পাতলা করা, 1000 গুণ পাতলা করা, মানে এটার আয়তন কি হয়ে গেছে, 1000 গুণ হয়ে গেছে। বিষয় বুঝতে পারছো, কিন্তু মেইন জিনিস কি সেম আছে। এখানে দেখো তো আমি কয়টা দিছি, একটা দুইটা তিনটা এমনি করে গুণে যদি আমি এখানে 20টা দিই, এখানে ভিতর 20টাই আছে, কিন্তু এটা কি পাতলা, মানে এই জিনিসগুলা কি আছে, পাতলা। এর মানে ছোট ক্লাসরুমে ধরো আমি পড়াচ্ছি, আমি ধরো 50 জনকে ছোট ক্লাসরুমে পড়াচ্ছি, তাহলে এটা কি হবে,
কনসেন্ট্রেটেড। আমি যদি একটা বড় ক্লাসরুম নিই, দেখলাম যে না কষ্ট হচ্ছে, হঠাৎ করে টাকা পয়সা বেড়ে গেল, একটা বড় ক্লাসরুম নিয়ে পড়াচ্ছে, একদম বিশাল হল রুম, তাহলে কি হয়ে যাবে বলো তো? পাতলা হয়ে যাবে, মানে বিষয়টা বুঝছো, ডাইলিউট হয়ে যাবে। মেইন জিনিস কি আছে, স্টুডেন্ট এখনো 50টা, ধরো কি আছে 50টাই আছে, আগে 50 জন ছোট জায়গায় মনে হতো যে আরে কত স্টুডেন্ট, এখন বড় জায়গায় দেওয়ার পর দেখবো হচ্ছে কি হয়ে গেছে বলো তো, এটা মানে কি স্টুডেন্ট নাই নাই, ফাঁকা ফাঁকা মনে হবে, এই যে দেখো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। বিষয় বুঝতে পারতেছো? তাহলে ডাইলিউট বা পাতলা করা জিনিসটা এটা বুঝতে পারছো। এবার কয় গুণ করছি? 1000 গুণ। ঠিক আছে, এর মানে এখানে আয়তন যায়, এখানে কি হয়ে গেছে? 1000 গুণ হয়ে গেছে। বিষয় বুঝতে পারছো? এখানে যদি বি হয় আয়তন, এখানে কি হবে? 1000 বি। তো এই ক্ষেত্রে আসলে ঘনমাত্রা কি হবে? 1000 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তোমরা আমাকে একটু বলো, আগে তোমরা আমাকে একটু বলো, এখানে ঘনমাত্রা যা আছে, এখানে ঘনমাত্রা বাড়বে নাকি কমবে? খুব স্বাভাবিক, যে কেউ বলতে পারবে এখানে কেন বাড়বে, এটা পাতলা হয়েছে জিনিসটা, এখানে কমছে। কমছে, তাহলে এখানে ঘনমাত্রা ছিল কত? 10⁻⁶। ঠিক আছে, এইসব ক্ষেত্রে কি করবে, এটা ঘনমাত্রা ছিল কত? এস সমান ছিল 10⁻⁶ মোলার। ঠিক আছে, এটা তাহলে কি হবে, এটারে 1000 দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে, 10⁻⁻ কত? 9 মোলার। বিষয়টা বুঝো। এবার হচ্ছে এটা কি বের করতে হবে? পি এইচ বের করতে হবে। এটা তো ক্ষার, ক্ষার মানে জলীয় দ্রবণ, ও কি দিবে? পিওএইচ দিবে, মাইনাস লগ ওএইচ মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে কত আসে বলো তো? 9 আসে। একটা অসাধারণ ম্যাথ, 9। তাহলে পিএইচ কত হবে? পিএইচ হবে 14 - 9। এর মানে হচ্ছে কি? 5। বিষয় বুঝতে পারছো? তাহলে এর মানে হচ্ছে কি? 5। অনেকে এ দাগাইছো। আরেকটা ধরা খাবা, এটা হচ্ছে ক্ষার, গতদিন এই টাইপটা পড়াইছে, এটা হচ্ছে ক্ষার। ক্ষারের পিএইচ থাকার কথা 5-এর কি? ওই 7-এর উপরে। ক্ষারের পিএইচ থাকার কথা কিসের? 7-এর উপরে। বিষয় বুঝতে পারছো? ক্ষারের পিএইচ থাকার কথা কি? 7-এর উপরে। তুমি এটারে বানাই দিছো হচ্ছে কি? তুমি এটারে বানাই দিছো হচ্ছে কি বলতো? 5, মানে 5 থেকে 6 দাগাই দিছো। হবে জিনিসটা, এটা কি ঠিক নাকি ভুল? দেখছো, অসাধারণ এই টাইপটা। আজকের ক্লাসটা না দিলে এরকম কয়েকটা প্রবলেম আসলে আর পড়াটাই হতো না। এটা কিন্তু পড়াইছে, একটা প্রবলেম করাইছে, বাট এটা হচ্ছে সুন্দর, দেখো কি কোয়েশ্চেনটা। ঘটনা বুঝছো মনে হয়? তাহলে এটা কি হবে? এই জায়গায় ভুলটা কোন 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 ক্ষেত্রে হবে? এখানে ঘনমাত্রাটা 1000 গুণ যখন পাতলা করছো, এর মানে এই যে ধরো আমি গেছিলাম, আমাকে যে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিছিলা, যে শরবত দিছিলা, সবাই আসাই যেটা দিছো, কেউ বুঝতেছে না এটা আসলে কি দিছো, এটা শরবত দিছো না পানি দিছো। মানে বিষয় বুঝতে পারছো? এত লঘু করে ফেলছো, মানে শরবতের মান সম্মান শেষ একদম। এগুলার ভিতর ভিতর মানে খাচ্ছে, এখানের ভিতর ধরো কি মানে কোনো কণা আসতেছে না। এই যে তুমি যে বিভিন্ন রুয়াব জাহাবি জাবি দিছিলা, লেবু দিছিলে, এগুলো কি আসছে না? কিছুই আসছে না। তাহলে এখানে কি করতে হবে? পানির থেকেও ওয়েচ ম্যানেজ যেটা আসে এটা যোগ করতে হবে। বিষয় বুঝতে পারছো? তো হোয়াট এভার, এটা আর করার দরকার নাই। এটা বুঝতে পারছো, এটা 5 থেকে 6 জন্মও হবে না, এটা এসিডের পিএইচ। 6 থেকে 7 জন্মও হবে না, এটা এসিডের পিএইচ। 9 থেকে 10 তো হচ্ছে শক্তিশালীর জন্য, এর ক্ষেত্রেও হবে না। এটা দেখছো, এটা আসলে ট্রিকি কোয়েশ্চেন। এটা কি হবে? 7 থেকে 8। কেউ এইটুক পর্যন্ত করলে এও বুঝতে পারবে এটার অ্যান্সার কত হবে? 7 থেকে 8। অনেকে আবার এখানে গিয়ে ক্যালকুলেশন করছে, হ্যাঁ এটা ক্যালকুলেশন করার কোনো দরকার আছে? কোনো দরকারই নেই। বিষয় বুঝতে পারছো কেন এটা হবে না? এটা হলো তো এটা এসিড, অনেকে 5 বাইর করে এটা দেখে দেবে, এটা ভুল, এটা হবে না। ইভেন অনেক গাইডটা এটা দেখবে, এটা এটা দিছেই হচ্ছে এই ভুলটা যাতে করে। এটা কত? 6 7, এটাও জন্ম হবে না, এটাও এসিডিক। এটা বেসিক, বাট এটা হচ্ছে হাইলি বেসিক। এটা তো হাইলি বেসিকটা, এটা হচ্ছে একদম বেসের মান সম্মান এখানে শেষ। তাহলে এটা কি হবে? 7 থেকে 8। অর্ণব বলেছে, কে জানি বলছে 4টা, 3টা বলছে উপরে, 3টাই ভুল, আর একটা অপশন। কাহিনী বুঝছো মনে হয়, দেখছো এরকম কোয়েশ্চেন। অর্ণব মাহাতা বলেছে, আবার বলেন দাদা। এই কোয়েশ্চেন তো ইজি। বলছে 1000 গুণ পাতলা করা হলে ঘনমাত্রা কি হবে, আমাকে এটা বল। তুমি ধরো আসো হচ্ছে, তুমি ধরো সুইমিং পুলে সাঁতার কাটতেছিলা। ঠিক আছে, তুমি ধরো সুইমিং পুলে সাঁতার কাটতেছিলা, খুব ভালো। ঠিক আছে, আমি তোমাকে এর চেয়ে 1000 গুণ পানি, এর মানে ধরো অনেকটা নদীর মধ্যে গিয়ে ফেলে দিলাম। ঠিক আছে, বা ধরো একটা বড় দিঘির মধ্যে ফেলে দিলাম। তোমার গণমাত্রা এখন কি হবে? আগে তাও তোমাকে দেখা যাচ্ছিল, এখন তোমাকে দেখাও যাবে, মানে এটা কি হয়ে যাবে? অনেক কম মনে হবে না? তোমার গণমাত্রা কতটুকু এখন কমে যাবে, মানে তোমাকে, মানে বিষয় বুঝতে পারছো?
তাহলে এটা কি হয়ে যাবে, ঘনমাত্রা আগে ছিল কত 10⁻⁶, এখন কি 1000 গুণ এটাকে পাতলা করা হয়েছে, তাহলে এটা ঘনমাত্রা কি হবে 10⁻⁶ ডিভাইড কত 1000, তাহলে এটা কি হয়ে যাবে 10⁻৯। ঠিক আছে, 10⁻৯। এটা আসলে আসছে কই থেকে, এটা একটা সূত্র আছে, সূত্রটা কি একটু দেখো, তোমরা পরিমাণগত রসায়নে শিখবা, আমি তো এখানে সুন্দরভাবে শর্টে শিখে ফেলছি। দেখো পরিমাণগত রসায়নে এটা শিখবে, এটা হচ্ছে এখানে মোল সংখ্যার কোনো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না, তাহলে আমরা লিখতে পারবো B1S1 = B2S2। আগে আয়তন কত ছিল, ধরে নিলাম V, ঘনমাত্রা ছিল কত 10⁻⁶, এখন আয়তন কি করছি 1000 গুণ করছি, তাহলে ঘনমাত্রা কত এটা বাইর করব। তাহলে এবার দেখো তো B এর সাথে V কাটা যাবে, তাহলে S সমান কি হবে, S2 সমান হবে 10⁻⁻, কত 6 ডিভাইড, এত এর মানে 10⁻⁹। খুব ভালো কথা এটা করছো। তাহলে এটা হচ্ছে ক্ষারের ঘনমাত্রা এখন হবে কত 10⁻⁹, এটা বসাইছো, এটা বসাই এখানে পাইছো 9, তাহলে পিএইচ পাইছো কত 5। বাট ক্ষারের পিএইচ কি 7-এর বেশি হবে নাকি 7-এর কম হবে, 7-এর বেশি হবে। গতদিন এটা পড়াইছি, অ্যাসিডের পিএইচ যদি 7-এর বাড়ে তখন ঝামেলা, তখন পানিটা যোগ করতে হবে। তো ক্ষারেরটা কি হয়ে গেছে 7-এর কমে গেছে, ঝামেলা। তো এখানে কি করতে হবে, পানিটা যোগ করে দিতে হবে। পানিটা যোগ করে কত হবে এটা আর বাইর করার দরকার নেই, কেন, কারণ আমরা বুঝছি হচ্ছে ভ্যালুটা থাকবে 7 থেকে 8-এর মধ্যে কিছু একটা হবে। তাহলে 5 থেকে 6 এটা অ্যাসিডের, এটা হবে না। 6 থেকে 7 এটা অ্যাসিডিক, এটাও হবে না। 9 থেকে 10 ছিল বেসিক, 7 থেকে 8 ছিল বেসিক। 9 থেকে 10 মানে তো এটা হাইলি বেসিক, মানে ভালো লেভেলের বেসিক, এটা তো মৃদু বেসিক। তো এখানে কি হবে 7 থেকে 8। ঠিক আছে, সুরভি উদ্যান বলেছে, বুঝেছি, ওকে গুড। বুঝতে পারছো এখন আশা করি। নিম্নের কোন অ্যাসিডটির পিকে এর মান সবচেয়ে বেশি, এই ধরনের কোয়েশ্চেন আসে, এটা একটু আমি বলে রাখি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমি একটু এক্সপ্লেন করি, এই ধরনের কোয়েশ্চেন আসে, এরপর আমি 15 মিনিট বাফার পড়বো, বলতেছি 15 মিনিট আর কি, মানে কোয়েশ্চেন সলভ সহ আরো বেশি, হয়তো 30 মিনিটের মতো পড়বো। তো একটু দেখো পিকে মানে কি, -log k। ঠিক আছে, পিকে মানে কি -log k। এবার দেখো কে এর সাথে তাহলে পিকে সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। কে যত বাড়বে কে এর সাথে পিকে দেখে মনে হচ্ছিল কি সমানুপাতিক, সামনে একটা কি আছে মাইনাস আছে, এর মানে হয়ে গেছে কি ব্যস্তানুপাতিক। কে যত বাড়ে এইচ প্লাস তত বাড়ে, এর মানে কে যত বড় হয় এসিড তত শক্তিশালী হয়। বিষয় বুঝো, কে যত বেশি হবে তো এসিড তত কি হবে, শক্তিশালী হবে। কে এর মান যত বাড়বে এসিড তত কি হবে, শক্তিশালী হবে। আর কে এর মান বাড়া মানে হচ্ছে কি পিকে এর মান কমা, এর মানে শক্তিশালী এসিডের পিকে বেশি হয় নাকি কম হয়। মানে জিনিসটা বুঝো, ধরো আমি বললাম হচ্ছে আগে এই কোয়েশ্চেনটা বুঝো, তাহলে ওইটা বুঝে সহজ হবে। চারটা অ্যাসিডের পিকে এর মান এই কোয়েশ্চেনটা জানি কই আসছিল এরকম কোয়েশ্চেন। মানে আমি চাইতেছি টপিক যেগুলো আসে এগুলো একদম ফুল টাচ করতে, মানে যেগুলো আসে এগুলোর ভিতর কোনো যাতে মিস না থাকে। একটু দেখো তাহলে তোমরা বলো এখানে কি হবে, পিকে এর মান দেয়া আছে, পিকে কম হলে শক্তিশালী নাকি বেশি হলে শক্তিশালী। সবাই জানো, একটু আমি বললে দেখবে সবাই পারবা, বুঝছো, আমি বললে এটা একদম বোর্ড পরীক্ষার জন্য পড়ছো, বোর্ড পরীক্ষার জন্য পড়ছো বলবো, মানে জিনিসটা হচ্ছে জানো এটা বোর্ড পরীক্ষার কনসেপ্ট, সবকিছুই আসলে বোর্ড পরীক্ষার কনসেপ্ট। তো এখানে এসে আর একটু ডিটেইল আর একটু মানে পয়েন্টগুলো একটু সুন্দরভাবে জানতে হয়, আর একটু বেসিক সহ জানতে হয়। চারটা অ্যাসিডের পিকে এর মান দেয়া আছে এত এত এত, ঠিক আছে, কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড। তাহলে কি হবে বলতো, শক্তিশালী অ্যাসিড হবে যার কে এর মান যত বেশি, ঠিক আছে, যে
দেখো যার কে যত বেশি, ঠিক আছে, কে যত বেশি ও কি হবে, শক্তিশালী অ্যাসিড হবে। যার কে যত বেশি তো মনে রাখবা কেমনে, যে অ্যাসিড খাই বেশি, খাই বেশি, খাই মানে হচ্ছে কে, কে যে অ্যাসিড হচ্ছে, দেখো তো যে অ্যাসিড হচ্ছে খাই বেশি, খাই মানে হচ্ছে কি কে যত বেশি, যে অ্যাসিডের কে বেশি, খাই বেশি, কে বেশি, ওইটা হচ্ছে শক্তিশালী। কে বেশি হলে পি কে কি হবে, কম হবে। তাহলে কি হবে, পি কে যত কম হবে ও কি হবে, শক্তিশালী অ্যাসিড হবে। বিষয় বুঝতে পারছো, পি কে এর মান কম হলে ওইটা কি হবে, শক্তিশালী অ্যাসিড হবে। 1.2 ঘটনা বুঝছো মনে হয়। ঠিক আছে, আবারও ভুল হলো, অ্যান্সার বলছে কে যেন, মানে ও ভুল করছে আর কি। যাই হোক, এখানে ভুল করলে কি তোমার মনে থাকবে পরীক্ষার হলে এটা যে ভুল করছিলা, বিষয় বুঝতে পারছো, বাপ্পি বলছে। বুঝতে পারছো? ঠিক আছে, এখানে ভুল করলে মনে রাখ, সেই জন্য হচ্ছে সবাই অ্যান্সার দিবা, ওয়েবে যখন ক্লাস করবে অ্যান্সার গুলা দিবা, তাহলে হবে কি, তোমার অ্যান্সার গুলো যখন দিচ্ছ তোমার একটা কনফিডেন্স বাড়তেছে, অন্যজন দেখতেছে, তোমার একটা কনফিডেন্স। আমরা অনেক সময় হচ্ছে হ্যাঁ অ্যান্সার বয় পাই, মানে এটা তোমার একটা কিন্তু আলটিমেটলি কনফিডেন্স বেড়ে যাচ্ছে। এবার আমি একটু বিষয় বলি, এটা হচ্ছে এই জিনিসটা আসে, এটা অর্গানিকে জৈব, এই অর্গানিকেও পড়ানো হবে। এটা হচ্ছে ধরো ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, আরেকটা ধরো দিলাম হচ্ছে কি মিথানোয়িক অ্যাসিড, আরেকটা ধরো দিলাম হচ্ছে এর বেশি কি দেয়া যায়, C2H5, এরপর COOH। ঠিক আছে, COOH। তো এই তিনটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড এটা একটু বলবা, এই তিনটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড এই জিনিসটা একটু বলবা। আমি বলতেছি, তোমাদের বলার দরকার নেই, তোমরা বললে এলোমেলো করে ফেলবা। আমি একটু দেখাই, HCOOH, CH3, COOH, আরেকটা লিখলাম কি C2H5, COOH। ঠিক আছে, এটা একটা লিখছি, একটু দেখো তাহলে এই তিনটার মধ্যে শক্তিশালী কে, মনে রাখবা COOH এর দিকে যদি ইলেকট্রন দেয়, COOH এর দিকে যদি কোনো গ্রুপ এসে ইলেকট্রন দেয়, ঠিক আছে, ইলেকট্রন দেয় তখন ও শক্তিশালী হয়। ইলেকট্রন দেয় মানে ওরে কেউ টাকা পয়সা দিচ্ছে, ওরে টাকা পয়সা দিলে ও শক্তিশালী হবে নাকি দুর্বল হবে, শক্তিশালী হবে। বিষয় বুঝতে পারছো, COOH এর দিকে এই কি হাইড্রোজেন কোনো টাকা পয়সা আছে, হাইড্রোজেন দেয় না, কিন্তু আমরা জানি, আমরা কলেজে বলো বিভিন্ন ছাত্রদের বাসায় ভাইয়াদের কাছে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় পড়ছি, মিথাইল মূলক কি করে টাকা দেয়, এ হচ্ছে ডোনেটিং গ্রুপ, এগুলোকে বলা হয় ডোনেটিং গ্রুপ। এটা ইচ্ছেও বড়, এটা কি করবে আরো দেয়। বিষয় বুঝতে পারছো, বিষয় বুঝতে পারছো, তাহলে যদি টাকা পয়সা এর দিকে দেয় তাহলে ওরা কি হবে, শক্তিশালী হবে। এর মানে এখানে শক্তিশালী কে, এখানে শক্তিশালী হচ্ছে এটা, এটা। আর ওর থেকে যদি কেউ টাকা পয়সা নিয়ে নেয় তখন কি হবে, ও দুর্বল হবে। বিষয় বুঝো, যেমন যেমন ধরো তোমার এই কোয়েশ্চেনটা আমি একটু পড়াই, একটু দেখো নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। তাহলে এখানে কে যুক্ত আছে, ক্লোরিন যুক্ত আছে, দেখো এখানে কে যুক্ত আছে, ক্লোরিন যুক্ত আছে। ক্লোরিনকে কি, ক্লোরিন খারাপ, ক্লোরিন কি করে টানে, ক্লোরিনের তড়িৎ মান বেশি, এইকে এদিকে দিবে না টানবে, টানবে, তো একজন এসে টানতেছে, এখানে দুইটা ক্লোরিন এসে কি করছে, ওর থেকে টাকা পয়সা টেনে নিয়ে চলে যাচ্ছে ইলেকট্রন। এখানে কয়জন আছে, তিনজন, তাহলে এই কি হবে, সবচেয়ে দুর্বল। বিষয় বুঝতে পারছো, এই কি হবে, সবচেয়ে
দুর্বল। আর এর কি হবে, এর থেকে কেউ টানতেছে না, উল্টা এর মধ্যে দিচ্ছে। বলছি এটা কাহিনী তো উল্টাই ফেলছি, বুঝছো? কাহিনী উল্টাই ফেলছি, একটু ওয়েট করো, জিনিসটা আমি বুঝাই। কাহিনী উল্টাই ফেলছি, মেইন রুলে চলে যাই, শর্টকাট করাতে গিয়ে কাহিনী উল্টে দিছে। একটু ওয়েট, মেইন বেসিকে যাই। কাহিনী উল্টে ফেলছি, বুঝছো? আগের মতো শর্টকাট দিয়ে করো না, শর্টকাট পড়াতে গিয়ে কাহিনী উল্টে ফেলছি, মানে শর্টকাটে করাতে গিয়ে। তাহলে এখানে ধরো তিনজনই টানতেছে, তাহলে কি হবে? এবার আমরা উল্টা শর্টকাট পড়তে হবে, ভাগ্যিস এটা লিখছিলাম। তাহলে দেখো তো CH3, কাহিনী উল্টে ফেলছি, এখানে পুরো সিকোয়েন্সই চেঞ্জ করে ফেলছি। এটা আর আসলে টাকা পয়সা দিলে শক্তিশালী না, টাকা পয়সা দিলে নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা। এই যে দেখো, এখানে হচ্ছে এ কি হবে বেশি, এ হবে বেশি, এ হবে বেশি। আসলে বেসিকটা আমরা দেখি, এটা যখন বিয়োজিত হয় ও ভাঙবে কিনা, ও একটা এসিড, আমি শর্টকাটে এমসিকিউর জন্য পড়াই দিচ্ছি, আগে জিনিসটা একটু বুঝো। ও যখন বিয়োজিত হচ্ছে, তাহলে এখানে কি হবে বলো তো? এখানে দেখো দেখো দেখো, বুঝছো? আমরা এই শর্টকাটে প্রত্যেকের জিনিসটা বলেছি, একটু দেখো। তাহলে এখানে কি হবে, C∸ মাইনাস প্লাস কি হবে H প্লাস। ও এসিড মানে হচ্ছে H প্লাসটা দিচ্ছে, বিষয় বুঝছো? H প্লাসটা দিচ্ছে। ও জিনিসটা করবে কখন, যদি ও এটা দেওয়ার পর শান্তিতে থাকে, H প্লাসটা দেওয়ার পর শান্তিতে থাকে। শান্তিতে থাকবে কখন, যদি ওর কাছে চার্জ কম থাকে। ওর কাছে H প্লাসটা দেওয়ার পর ওর কাছে কি থাকে, চার্জ কম থাকে। এখানে দেখো ও ভাঙছে, ভাঙার পর ওর কাছে এ আবার কি করছে, ইলেকট্রন দিচ্ছে। ইলেকট্রন দিলে কি বেড়ে যায় বলতো? রিয়েক্টিভিটি বেড়ে যায়, স্থায়িত্ব কমে যায়, এখানে স্টেবিলিটি কম। এর কারণ কি, এখানে এই যে দেখো একটা নেগেটিভ চার্জ আছে। একটু ঠান্ডা মাথায়, এটা এইচএসসি তে পড়ছিলা, ঠিক আছে? এইচএসসি তে পড়ছিলা হয়তো, আমরা শর্টকাট পড়তে গিয়ে ফার্স্ট স্টেপে এটা কি ভুল নিয়ে নিছে, স্টেপ মানে শর্টে বলতে গিয়ে ঠিকই আমরা কারেকশন করে ফেলছি। এই যে দেখো, তাহলে এখানে হচ্ছে কি মাইনাস, এ ভাঙার পর কি আছে, মাইনাস যা আছে তাই আছে। এ ভাঙার পর মাইনাস যা আছে তা আছে, সাথে আবার এই দিচ্ছে। এর মানে কি, চার্জ বেড়ে গেছে। চার্জ যদি বাড়ে, এটার কি হবে, স্টেবিলিটি কম হবে। বিষয় বুঝতে পারছো? চার্জ যদি বাড়ে, এটার কি হয়ে যাবে, স্থায়িত্ব কম, স্টেবিলিটি কম, বিলিটি কম। ঘটনা বুঝতে পারছো? ধরো হচ্ছে তুমি কি ছিলা, কারোর সাথে কাপলড অবস্থায় ছিলা, ভাঙার পর তোমার স্টেবিলিটি কি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। তুমি কম স্টেবল, তোমার একদম মানে কম স্টেবল, ও কম স্টেবল। এর মানে ও তখন কি এই ঘটনা ঘটাতে চাইবে? এটা কি ফিজিবল? এটাকে বলা হয় থার্মোডাইনামিক্যালি বা ইয়াতে ফিজিবল না জিনিসটা, ঠিক আছে? তাপগতিবিদ্যার রুল অনুযায়ী এই জিনিসটা কি না, ফিজিবল না। তাহলে ওর স্টেবিলিটি কমে যাচ্ছে, সেই জন্য এটা কম কম করতে চাইবে। এ যতটুকু করতে চাইবে, এ ততটুকু করতে চাইবে না। এখানে কি হচ্ছে দেখো তো, এখানে ভাঙার পর এই জায়গায় মাইনাস চার্জ যা আছে, এ আরো এটাকে উজ্জয়িং গ্রুপ আছে, টানতেছে টানতেছে। এর মানে কি হয়ে গেছে, চার্জ কম, চার্জ কমে গেছে। চার্জ কম মানে কি বলতো, স্টেবিলিটি বেশি, স্টেবিলিটি বেশি, ঠিক আছে? স্টেবিলিটি বেশি। তো আমার পরীক্ষায় তো আসলে কি, এটা আসলে চার্জের উপর হিসেব করে করতে হবে। তো এখন পরীক্ষায় তো আর এত কিছু মনে থাকবে না, পরীক্ষায় আমরা শর্টের মাধ্যমে মনে রেখে দিব। তাহলে হচ্ছে যে যত বেশি টানের যত কেউ থাকে, ঠিক আছে? টানের যত কেউ থাকে তত কি হবে, শক্তিশালী। যত টান বেশি তত কি হবে, শক্তিশালী। বিষয় বুঝতে পারছো? যত টান বেশি তত এটা কি হবে, তোমার শক্তিশালী অ্যাসিড হবে। কেন বুঝতে পারছো? কারণ হচ্ছে ওর মধ্যে চার্জ যেটা আছে, চার্জটা কি হয়ে যাবে, কমে যাবে। বিষয় বুঝতে মনে হয়, বিষয় বুঝতে পারছো? তাহলে এটা কি হয়ে গেছে, এটা হবে কি CCl3 COOH। আর যখন দিচ্ছে তখন তো চার্জ আরো বাড়াই দিচ্ছে, তখন হচ্ছে ঝামেলা, তখন স্টেবিলিটি কমে যাবে। তাহলে এখানের মধ্যে কি হবে, এটা আমরা যদি কে এর মানেরটাও দেখি, এটার কে এর মান হচ্ছে 1.8 × 10⁻⁴।
এটার কে এর ভ্যালু হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁵। আমরা বাফার দ্রবণে কয়বার পড়ছি, পিএইচ পড়ার সময় কয়বার পড়ছি, 1.8 ইন্টু সেই বোর্ড পরীক্ষায়। এর মানে ভ্যালুটা কার বড়, এর বড়, তাহলে এই কি হবে, শক্তিশালী অ্যাসিড হবে। ঠিক আছে, আর যত টানবে উইথড্রয়িং গ্রুপ তাহলে এটা কি হবে, ডি হবে। মানে বিষয় বুঝছো, যত টানবে এরপর কি হবে, এটা শক্তিশালী হবে। আচ্ছা, এবার আরেকটা কোয়েশ্চেন দিই, তাহলে আমাদের আইডিয়াটা আরেকটু ভালো হবে। ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন দিই, তখন আমাদের আইডিয়াটা আরেকটু ভালো হবে। ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো। মানে এখানে হচ্ছে চার্জ যতটুক, ও চার্জ আরো কি করছে, বাড়াই দিছে, তাহলে চার্জ বাড়লে স্টেবিলিটি কম হবে। ঠিক আছে, স্টেবিলিটি কম হবে, আর এখানে চার্জ কমাই দিচ্ছে, সেই জন্য স্টেবিলিটি কি হবে, বেশি। এর মানে ও ভাঙতে চাইবে, স্টেবিলিটি বেশি মানে ও ভাঙার পর দেখতেছে আরো স্থায়ী। দুইজন জায়গায় একসাথে ছিল তখন কি বেজাল বেশি, উল্টা এখন দেখতেছে কি স্থায়িত্ব বেশি পাচ্ছে, তাহলে ওই ঘটনা ঘটাতে চাইবে। এবার দেখো, তাহলে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড, আরেকটা দিই। মানে এইগুলোর মধ্যে শক্তিশালী অ্যাসিড কোনটা। এটা বলো। এটা এটা বুঝে যাবে, আগেরটা যারা বুঝে না এটাতে বুঝে যাবে কোনটা শক্তিশালী। তাহলে যার টান যত বেশি হবে ও হচ্ছে শক্তিশালী হবে। বিষয় বুঝতে পারছো, যে যত বেশি টানবে ওটা কি হবে, শক্তিশালী হবে। তাহলে এবার বলো, এখানের মধ্যে আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানের মধ্যে সবচেয়ে তরিণাত্মকতা বেশি কার, ফ্লুরিনের, তাহলে এর টান হচ্ছে বেশি, তাহলে এই কি হবে বলো তো, শক্তিশালী অ্যাসিড হবে। বিষয় বুঝতে পারছো, এর টান হবে কি বেশি, তাহলে কি হবে, শক্তিশালী হবে। ঘটনাটা বুঝতে পারছো, এর টান বেশি, এর মানে এটা কি হবে, শক্তিশালী অ্যাসিড হবে। বুঝছো মনে হয় সবাই। এমডি আজাদ বলছে সৌরভ, ভুল করলে যারা কয়েকজন হচ্ছে সি দিছো, সি তো হচ্ছে আয়োডিন। তরিণাত্মকতার মানের ক্ষেত্রে এর তরিণাত্মকতা কত, 4, এর কত 3, এর কত 2.8 এর মতো, এর কত 2.6 এর মতো, তাহলে এর টান হচ্ছে কম। টান কম হলে হবে না, শক্তিশালী হতে টান কি হতে হবে, বেশি হইতে হবে। যার টান কম এই হচ্ছে দুর্বল। ঠিক আছে, এটা কত লিখছে, 4। তো এখানে দেখো তো নিচের কোনটি পিকে এর মান সবচেয়ে বেশি। ঠিক আছে, নিচের কোনটির পিকে এর মান সবচেয়ে বেশি হবে, এটা জিজ্ঞেস করছে। এটা একটু বলো তো, নিচে কোনটি পিকে এর মান সবচেয়ে বেশি। পিকে এর মান বেশি মানে কি, পিকে এর মান বেশি এর মানে তুমি চিন্তা করবা কে এর মান কম। কে এর মান কম হলে এটি অ্যাসিড কি হবে, খাই কম, এর মানে কি হবে, ও দুর্বল। ঠিক আছে, অ্যাসিড কি হবে, খাই কম, এর মানে ও কি হবে, দুর্বল। ঠিক আছে, কোনটা দুর্বল এটা বাইর করতে বলছে। এখানের মধ্যে শক্তিশালী কোনটা, এর টান বেশি, এর মানে এ শক্তিশালী। বিষয় বুঝতে পারছো, এর টান বেশি, এ হচ্ছে কি শক্তিশালী। এরপর এরও টান হচ্ছে মোটামুটি বেশি, এ হচ্ছে কি শক্তিশালীর পর্যায়ে পড়বে। এ তো টান কম, উল্টে এ হচ্ছে কি আরো দেয়। মানে বিষয় বুঝতে পারছো, এই হচ্ছে টানের মধ্যে, তাহলে বলছো হচ্ছে কোনটি শক্তিশালী। ও না, কি বললাম, এর কি টান বেশি, এর মানে কি শক্তিশালী, এরও টান বেশি, এর মানে কি শক্তিশালী, তাহলে এই দুইজনের মধ্যে এইগুলা তো এ উল্টা দেয়, এই কি হবে, দুর্বল হবে। বিষয় বুঝছো, এর ক্ষেত্রে ওই রকম টান নেই, এর ক্ষেত্রে হচ্ছে রেজোনেন্সের মধ্যে যতটুকু অংশ নেই। তাহলে ক্লোরিন যদি থাকে কোনটা হবে অ্যান্সার, দুইটা ক্লোরিন যেটা আছে ওইটা হবে। বিষয় বুঝতে পারছো, দুইটা ক্লোরিন যেটা আছে ওইটা হবে। এবার বলছে ওহো যন্ত্রণা বারবার, এখানে তো শক্তিশালী বাইর করতে বলেন, এখানে বাইর করতে বলছে দুর্বল, দুর্বল বের করতে বলছে। বিষয় বুঝতে পারছো, ডি দুর্বল বের। আমি বারবার হচ্ছে শক্তিশালী আর দুর্বলের মধ্যে এই যে দেখো জামালা করতেছি, দেখছো তোমরা এই জামালাটা করবে না। পিকে এর মান বলছে বেশি, পিকে এর মান বেশি পাবো হচ্ছে কার্বনজয়িক অ্যাসিডের ক্ষেত্রে।
আর এগুলোর ক্ষেত্রে তোমার কি হবে বলো তো, এগুলোর ক্ষেত্রে তোমার কে এর মান কি কম হবে। কি যন্ত্রণা, এই কোয়েশ্চেন থেকে আমি বাইরে হয়ে যাচ্ছি। এটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবো। বিষয়বস্তু আমি বারবার হচ্ছে কি এই প্যাচ লাগাচ্ছি। আমি একবার রিভিউ করতেছি, জিনিসটা বুঝতেছো, জিনিসটা বুঝতেছো, এই টানের বিষয়টা বুঝছো, টান যত বেশি হবে তত কি হবে, শক্তিশালী হবে। ঠিক আছে, পি কে কে এগুলো এলোমেলো করা যাবে না, এটা কিন্তু প্র্যাকটিস করবে। এই টাইপটা বলে দিবে পি কে এর মান হচ্ছে ধরো কি বলে দিবে, বেশি বলে দিবে। পি কে এর মান বেশি মানে হচ্ছে কে এর মান কম। ঠিক আছে, পি কে এর মান বেশি এর মানে হচ্ছে কে এর মান কম। দেখো কোন দ্রবণের পিএইচ এর মান 5 থেকে 7 বৃদ্ধি পেলে এইচ এর ঘনমাত্রা কত হ্রাস পায়, এটা জিজ্ঞেস করেছে জেইউ 14-15-তে। তাহলে এটা কি হবে, পিএইচ এর মান 5 থেকে 7, পিএইচ এর মান যখন 5 তখন ওর ঘনমাত্রা কতটুক, পিএইচ এর মান যখন 5 ওর ঘনমাত্রা কতটুক, পিএইচ এর মান যখন 7 তখন ওর ঘনমাত্রা কতটুক, পিএইচ হচ্ছে 5, এর মানে এইচ প্লাস কত হবে 10⁻⁻5। ঠিক আছে, এইটুক তো আর বোঝানো, এটা কত ক্লাসের পড়া। পিএইচ হচ্ছে যখন 7 তখন এর ঘনমাত্রা কতটুক হবে, 10⁻⁻7। বিষয় বুঝছো, 10⁻⁻7। তাহলে এবার দেখো তো, বলছো হচ্ছে এইচ প্লাস এর ঘনমাত্রা এখানে নিঃসন্দেহে হ্রাস পেয়েছে। এই যে দেখো হ্রাস পেয়েছে কত গুণ, 100 গুণ হ্রাস পেয়েছে। ঠিক আছে, তাহলে কত গুণ হ্রাস পাবে, ঘনমাত্রা হ্রাস পাবে 100 গুণ। ঠিক আছে, এখানে ঘনমাত্রা ছিল হচ্ছে বেশি, পিএইচ কম মানে এইচ প্লাস কি বেশি। ঠিক আছে, পিএইচ বেশি মানে কি এইচ প্লাস কম, এইচ প্লাস কম। ঠিক আছে, এইচ প্লাস কম। তাহলে এখানে হচ্ছে ঘনমাত্রা কত গুণ, এই যে দেখো 5 আর 7, সেজন্য তোমাদের বলছিলাম কি 10⁻⁻ বড় মান মাইনাস ছোট মানের ডিফারেন্স, এর মানে কত হয় 100। তাহলে দুইজনের ডিফারেন্স হচ্ছে কত, 100। এই কোয়েশ্চেনটা একদম টিটিএম করে ফেলবা। এটা গত বছর বুয়েট প্রিলিতেও আসছে, ইডিটিএ পদ্ধতিতে পিএইচ অবশ্যই রাখতে হবে। এটা গত বছর বুয়েট প্রিলিতেও আসছে, প্রিলি 2200 আসছে, এটা হচ্ছে 10। ঠিক আছে 10। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো মুখস্থ করে ফেলবা ইডিটিএ পদ্ধতিতে। এরপরে চোখের পানির পিএইচ কত, এটা একটু চেক করে নিও, 4.8 থেকে 7.5। ঠিক আছে, একটু চেক করে নিও তাও হাজারি স্যারের আপডেটেড ইনফরমেশনটা। অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে কি ব্যবহৃত হয়, পিএইচ বাড়ানো মানে ক্ষারের দিকে নিয়ে যাওয়া, ক্ষার দিতে হলে চুন দিতে হবে, ফসফেট নাইট্রেট এইগুলো কাজ হবে না, তাহলে কি দিতে হবে বলতো, চুন দিতে হবে, এগুলো তো অ্যাসিডিক সলিউশন ক্রিয়েট করবে। সাবান উৎপাদনে পিএইচ রাখতে হবে, সাবান হচ্ছে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ হয়, তাহলে পিএইচ কি রাখতে হবে 7-এর বেশি, এর মানে কি ক্ষারীয়। সাবান কিসে হয়, ক্ষারীয়, ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ হয়, তাহলে সাবান উৎপাদনে পিএইচ রাখতে হবে কিসের বেশি বলতো, 7-এর বেশি। ঠিক আছে, 7-এর বেশি। বিশুদ্ধ পানিতে OH মাইনাসের ঘনমাত্রা কত, কতবার আসছে দেখো, OH মাইনাসের ঘনমাত্রা কি হবে 10⁻⁻7 মোল পার লিটার, 10⁻⁻7 মোল পার লিটার। তো এই কোয়েশ্চেনটা pH 2 pH 5 এর তুলনায় কত গুণ কম অম্লীয়, এটা কি কোয়েশ্চেন করছে, এর দ্রবণের তুলনায় pH 5 কত গুণ, এটা হচ্ছে কি কম, pH বেশি মানে H প্লাস কম। তাহলে এটার জন্য কি বললাম, এটার জন্য বললাম হচ্ছে 10⁻⁻ বড় মান মাইনাস ছোট মান, এর মানে কত 10⁻3। ঠিক আছে, 1000 গুণ কম অম্লীয়, কোনটা, এটা। ঠিক আছে, কম অম্লীয়, এটা মানে এটা। হাইড্রোনিয়াম আয়নের 0.1 লিটার দ্রবণের পিএইচ কত, হাইড্রোনিয়াম আয়ন মানে কি H3O+। ঠিক আছে, এমসিকিউ গুলো লিখার দরকার নেই, এগুলো পরে লিখিও ক্লাস শেষে যদি লিখতে চাও, সব লিখার দরকার নেই, ইম্পর্টেন্ট গুলো লিখবা বা হচ্ছে সহজে লিখে ফেলবা। তাহলে পিএইচ সমান সমান কি হবে -log(0.01), এর মানে কত 2। ওকে, আমরা তাহলে বাফার দ্রবণের মধ্যে ঢুকে যাই। বাফার দ্রবণে একদম নরমাল বেসিক আলোচনা থেকে আমাদের কোয়েশ্চেন আসে, বাফার দ্রবণ হচ্ছে একদম ইজি। ঠিক আছে, আমি বাফার দ্রবণের মধ্যে ঢুকে যাই, এরপরে কোয়েশ্চেনগুলো বাফার দ্রবণ রিলেটেড। বাফার সলিউশন কেমন সলিউশন, এটা মূলত হচ্ছে একটা ম্যাজিক্যাল সলিউশন। ঠিক আছে, বাফার সলিউশনটা এটা মূলত ম্যাজিক্যাল সলিউশন। এটা কি করে, যদি অন্য অ্যাসিড বা বেস যোগ করা হয়, এটা পিএইচ পরিবর্তনটাকে রেসিস্ট করে, মানে পিএইচ একদমই পরিবর্তন হতে দেয় না, খুবই সামান্য, চিন্তাও করতে পারবে না, মানে H প্লাস এর ঘনমাত্রা একদম সামান্য করে পরিবর্তন হয়, যেখানে ওইটা না থাকলে তোমার ধরো কি হয়ে যেত, মানে বলে না, ধরো হচ্ছে কি আমি একটা কোনো কি দিলাম, ওই যে মারামারি করতেছে, কোনো একটা ধরো কি ইউজ করলাম, আগের যুগে ইউজ করতো না, ঢাল ইউজ করলাম, তাহলে ধরো মারতেছে মারতেছে, আমি কি করতেছে, ডাল দিয়ে এটা কি করছে, ডিফেন্স মানে ডিফেন্ড করছি জিনিসটা। ঠিক আছে, আমার ডিফেন্স এর কাজ করছে কি ওই ঢালটা,
মানে এরপরও কিন্তু আগার লাগছে, একটু একটু করে কি লাগতেছে, এমন না যে লাগতেছে, মানে একটা তো স্ট্রেস পড়তেছে, বিষয় বুঝছো, সলিউশন। বাট এটা হচ্ছে নগণ্য, আমার কোনো ক্ষতি করছে না। ঠিক সেম বাফার দ্রবণ যদি কোনো জায়গায় দেয়া হয়, নতুন এসিড বা বেস আসলে ওকে কি করে, ডিফেন্স করে, মানে ও ডিফেন্ড করে, মানে নতুন এইচ প্লাস এবং ওএইচ মাইনাসকে দেখলে ও মেরে ফেলে, ওইটা যাতে ওর ক্ষতি করতে না পারে। খুব সামান্য করে প্রভাবিত হয় পিএইচ, খুবই সামান্য, তোমাদের ওইটাও লাগবে না, খুবই সামান্য প্রভাবিত হয়, বাট মূলত হচ্ছে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হয় না। বাফার দ্রবণ কয় রকমের, এটা নিয়ে কোয়েশ্চেন আসে। বাফার দ্রবণ হচ্ছে কি বলতো, 2 রকমের। ঠিক আছে, বাফার দ্রবণ হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার আর একটা হচ্ছে কি বেসিক বাফার। অ্যাসিডিক বাফার আর একটা হচ্ছে কি বেসিক বাফার। বেসিক বাফার, আচ্ছা তোমরা এই জায়গাটা বুঝছো, এই জায়গাটা বুঝছো, এই জায়গাটা আমি একটু কনফিউজ করে ফেলছিলাম তোমাদের শর্টকাট বলে শুরুতে। এই জায়গাটা কি বুঝছো তোমরা সবাই? কে এর মানের সাথে রিলেশন কি, এরপর অ্যাসিডগুলোর ক্ষেত্রে কোনটা কি হবে, পি কে এর মান যদি কম হয় তাহলে কি হবে, ভালো। পি কে এর মান কম হলে হচ্ছে ভালো বলতেছে, মানে পি কে এর মান কম হলে কে এর মান বেশি, এর মানে অ্যাসিড কি হবে, খাই বেশি, শক্তিশালী হবে। বিষয় বুঝতে পারছো? আর এখানের মধ্যে বিষয়টা বুঝছো, যে যত টানবে তত কি হবে, শক্তিশালী হবে, তুমি ওইভাবে মনে রাখবে। আর কারণটা এখানে আমি এক্সপ্লেন করছি, তোমরা একটু আমাকে জানাও তো এই জায়গাটা বুঝছো কিনা। আচ্ছা, ম্যাক্সিমাম বুঝেছো, কয়েকজন হচ্ছে বুঝো নাই। ওকে, ম্যাক্সিমাম বুঝছো। ঠিক আছে, এখানে বললাম হচ্ছে তুমি মনে রাখবে এমসিকিউতে কি টানতেছে কোন জায়গায় বেশি, এই জিনিসটা মনে রাখবা। টানে যদি বেশি হয় তখন ও কি হবে, চার্জ কমে যায় ওর, বিষয় বুঝতে পারছো, তখন হচ্ছে এইচ প্লাস, মানে তখন ওর স্টেবিলিটি কি পাই, বেশি পাই, বিষয় বুঝতে পারছো, তাহলে তখন কি হবে, ও শক্তিশালী অ্যাসিড হবে। ক্লোরিন একটা যতটুকু টানবে তুমি একটু চিন্তা করো তো, দুইটা আরো বেশি টানবে দিক থেকে, তিনটা আরো কি হবে, বেশি টানবে, তিনটা আরো বেশি টানবে, ফলে ও কি হবে, স্টেবল হবে। এর এখানে তো কোনো টান নেই, এটা উল্টো ওর থেকে টানতেছে, তখন হবে না। এরপরের এক্সাম্পলটা দিছিলাম এইটা। ঠিক আছে, নিচে কোনটি শক্তিশালী অ্যাসিড, তাহলে এই দুইটার মধ্যে এটা ধরো একটা কি আছে, ক্লোরিন আছে, একটা ফ্লুরিন আছে, একটা আয়োডিন আছে, একটা ব্রোমিন আছে, তাহলে সবচেয়ে বেশি টান কার, ফ্লুরিনের, উত্তর ঋণাত্মকতা বেশি, যে যত টানবে ও শক্তিশালী অ্যাসিড হবে। এর মানে বলবে হচ্ছে নিচের কোনটির কে এর মান বেশি, এটার কে এর মান বেশি, মান বেশি। ঠিক আছে, পি কে এর মান কম বা পি কে কম, কম। ঠিক আছে, তোমরা এইটা দুইটার মধ্যে বলো তো কোনটা শক্তিশালী। এই তিনটার মধ্যে বলো কোনটা শক্তিশালী, 1 2 নাকি 3, মানে এই তিনটা সিকোয়েন্সের মধ্যে কোনটা শক্তিশালী হবে। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা। তুমি দেখবে হচ্ছে টানার কেউ আছে কিনা, টানার কেউ আছে, এর মধ্যে আছে, এর মধ্যেও আছে। ঠিক আছে, টানার কেউ আছে, তুমি দেখবে হচ্ছে টানার কেউ আছে কিনা, যে টানবে ও কি হবে, শক্তিশালী হবে, যে টানবে না ও দুর্বল হবে। বিষয় বুঝতে পারছো, যে টানতে পারবে, টানার কেউ আছে, ও কি হবে, শক্তিশালী হবে। এখানেও টানার কেউ আছে, শক্তিশালী কোনটা বের করছে। তাহলে তুমি খুঁজবা কি, একটু স্টেপটা দেখো, তাহলে যাদের কনফিউশন আছে ওদের মাথায় জিনিসটা, আইডিয়াটা আর একটু ভালো যাবে। তাহলে কি হবে বলো তো, টানার কেউ আছে কিনা এটা খুঁজবা, এখানে টানার আছে, এখানে টানার আছে, এইজন। এইবার দেখো এটা আছে 2-এ আর এটা দিক থেকে আছে 3-এ, তাহলে কে বেশি টানতে পারবে, মানে টানার ইফেক্টটা হচ্ছে দুইজনের টানার ক্ষমতা সমান, কিন্তু টানার ইফেক্টটা কার বেশি পড়বে, যে কাছে আছে ওর ক্ষেত্রে বেশি পড়বে। বিষয় বুঝতে পারছো, এ হচ্ছে বেশি টানতে পারবে, এ হচ্ছে বেশি টানতে পারবে, এ হচ্ছে একটু দূরে আছে, সেই জন্য এই টানটা কি হবে, দুর্বল হবে। ঘটনা বুঝছো? তাহলে দুজনেই কিন্তু সমান, একটা তো 2-এ আছে, কাছে আছে, এখান থেকে টানতেছে, আর একটাতে কি আছে, দূরে আছে, তাহলে শক্তিশালী হবে কে, এই। বিষয় বুঝতে পারছো, বি নাম্বারটা, এই যে কণিকা বলছে, সাবিকুন নাহার বলছে, তো মোটামুটি বুঝতে পারছো জিনিসটা। এবার একটু দেখো, অ্যাসিডিক বাফারের মধ্যে আমরা কি জানি, একটা উইক অ্যাসিড দিতে হয়, সাথে ওর কনজুগেট দিতে হয়। কনজুগেট মানে কি, CH3COO-, অ্যাসিড থেকে একটা H+ চলে গেলে যেটা হয় ওটাকে বলা হয় এর কনজুগেট। তো এটাতে এর অবস্থায় পাওয়া যায় না, সেজন্য এর একটা লবণ দিয়ে দেওয়া হয়, যেমন কি সোডিয়াম ইথানোয়েট,
যেমন কি দিয়ে দেওয়া হয়, সোডিয়াম ইথানয়েড। এখানে মেইন আসলে উদ্দেশ্য হচ্ছে কাকে দেয়া, মেইন উদ্দেশ্য হচ্ছে কি এইটা প্লাস এর কনজুগেট, মানে এইচ প্লাস যখন থাকবে না তখন যেটা থাকবে এটাকে দেয়া। তো এটাকে তো বাজারে আর এমনি পাই না, ইথানয়েড আকারে তো এর বিক্রি করে না, সোডিয়াম ইথানয়েড, পটাশিয়াম ইথানয়েড এইভাবে দেওয়া হয়। এখানে Na প্লাসের কোনো কাজ নাই, এই হচ্ছে স্পেকটেটর আয়ন। বিষয় বুঝতে পারছো, ওর কোনো কাজ নেই, ও হচ্ছে মূলত স্পেকটেটর আয়ন হিসেবে থাকে। এরপর যেমন ধরো আমরা কি করতে পারি, একদম সহজ পড়া, একদমই সহজ। তাহলে H2CO3 প্লাস কি হবে, NaHCO3। ঠিক আছে, পরিবেশ রসায়নে এই জিনিসটা পড়বে। এটা হচ্ছে কি বলা হয়, H2CO3। এখান থেকে একটা H প্লাসকে খেয়ে ফেললে কি পাওয়া যায়, ওর কনজুগেট পাওয়া যায়, মানে HCO3 মাইনাস। এটা হচ্ছে বাইকার্বনেট। আমাদের রক্তের যে বাফারটা আছে এটা কি বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড বাফার। ঠিক আছে, তিনটা বাফার আছে। এরপর হচ্ছে এই বাফারটা রক্তে থাকে না, এটা থাকে। ঠিক আছে, বাইকার্বনেট ফসফেট, ওই বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড, এরপর ফসফেট থাকে, প্রোটিন বাফার থাকে মানুষের রক্তে। তো ক্ষারীয় বাফারের মধ্যে আমরা কি লিখতে পারি, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারি প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এটা কি হবে, ক্ষারীয় বাফার। একটা উইক বেস সাথে এর কি দিয়ে দিবে, কনজুগেট দিয়ে দিবে। এটুকু একটু লিখে রাখো তো, এটুকু একটু লিখে রাখো দ্রুত, 5 সেকেন্ড টাইম দিচ্ছি। এটা হচ্ছে রক্তে এই ব্যাপারটা থাকে। এবার একটু দেখো এখানে ইকুয়েশন কি আছে, ইকুয়েশন হচ্ছে পিএইচ সমান সমান পিকে প্লাস লগ সল্ট ডিভাইড অ্যাসিড। ঠিক আছে, প্লাস লগ সল্ট ডিভাইড অ্যাসিড। আমাদের একদম নর্মাল জিনিস জানতে হয়। মেন কোয়েশ্চেনগুলো আসে হচ্ছে পিএইচ বেসিক থেকে, এখানেরও একদম বেসিক থেকে কোয়েশ্চেনগুলো আসে। আমরা যখন সলভ করব তখন দেখব পিএইচ সমান কি বলতো, পিকে প্লাস লগ সল্ট ডিভাইড কি হবে, অ্যাসিড। তাহলে তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে বসবে, ঠিক আছে, রিটার্নে জিজ্ঞেস করে বসবে কখন কোন সপ্তাহে, কোন সপ্তাহে পিএইচ সমান সমান পিকে হবে। এটা রিসেন্ট ইয়ার্স আসছে। ঠিক আছে, এটা রিটেনের কোয়েশ্চেন, রিটেনে জিজ্ঞেস করবে, এমসিকিউ তো জিজ্ঞেস করতে পারে, বাট এটা রিটেনে আসছে আর কি। তো পিএইচ সমান সমান কি হবে, পিএইচ সমান সমান পিকে প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইড হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। এটা আসলে হচ্ছে কনজুগেটের ঘনমাত্রা, প্রকৃতপক্ষে কনজুগেটের ঘনমাত্রা, মানে ইথানয়েটের ঘনমাত্রা। তো এখানে দেখো তো, যদি এই দুইটা সমান হয়ে যায়, যদি কি হয়, লিখা বেশি হয়ে যাচ্ছে, তো না লিখি। যদি এই দুইটা ঘনমাত্রা সমান হয় তাহলে এগুলো কাটাকাটি যাবে। তখন কি লিখতে পারি আমরা, পিএইচ সমান সমান পিকে প্লাস লগ 1। ঠিক আছে, এর মানে কি হবে, পিএইচ সমান সমান পিকে। বিষয় বুঝতে পারছো, এটা কখন হবে, যদি concentration of weak acid and its conjugate equal, ওইটা দুইটার মানে ঘনমাত্রা সমান। এটা বিষয় বুঝছো। রবিন বলেছে ভাই ওয়েবের কমেন্ট পড়বেন না, ওয়েবে গেলাম, যা ওই যে ওয়েবের কমেন্ট পড়ছি এখন। ঠিক আছে, এগুলো একদম ইজি কোয়েশ্চেন আসে। আচ্ছা, এবার আমি আরেকটা কোয়েশ্চেন পড়াই, তাহলে আমার ইকুয়েশনটা আন্ডারস্ট্যান্ডিং আর একটু ভালো হবে। বিষয় বুঝতে পারছো, আর একটু ভালো হবে। একটু দেখো, এটা একটা কোশ্চা, মানে একটা কোয়েশ্চেন গেল, আর একটা ট্রিকি কোয়েশ্চেন করছি, এটা দেখো। বাফার দ্রবণের লবণের ঘনমাত্রা বাড়ালে পিএইচ বাড়ে।
কমে সামান্য বাড়ে সামান্য কমে। দেখি এই কোয়েশ্চেনটার উত্তর দাও তো। বাফার দ্রবণে লবণের ঘনমাত্রা বাড়ালে পিএইচ কি হবে, এটা বের করতে বলছো। এটা হচ্ছে কোয়েশ্চেন। বাড়ে কমে সামান্য বাড়ে সামান্য কমে, ঠিক আছে, এটা একটু বলো। বাফার দ্রবণ নিয়ে খুঁটিনাটি পয়েন্টগুলো আমি একটা একটা করে কোয়েশ্চেন করে আগে লিখে দিচ্ছি। তাহলে এটা কি হবে, এটা কি হবে, পিএইচ সমান সমান ওয়েব অ্যাপে একটু দেখি কে কি বলছে। তো ডি বলছে নাইমুর, সাজিয়া, নিহা বলেছে সি, মাহমুদা মুক্তা বলেছে সি, ওকে অনেকে সি বলছে, মনিকা বলছে ডি, বিবর বলেছে বারে দাদা, ওকে, সুলতানা বলেছে ডি, আসমা বলেছে সি, জান্নাত প্রীতি বলেছে সি, এরপর আবির বলেছে সি, নাইম বলেছে সি, সাইমা বলছে ডি, জুই বলছে ডি, ওমর ফারুক বলছে বারে, ওকে, আশিক বলছে সি। একটু দেখো পি এর সমান আমরা কি জানি, পি কে প্লাস লগ ডিভাইড অ্যাসিড, ঠিক আছে, সল্ট ডিভাইড অ্যাসিড, বিষয়টা বুঝো, সল্ট ডিভাইড অ্যাসিড। তাহলে কি হবে পিএইচ এর সাথে, তাহলে পিএইচ এর সাথে সল্টের সম্পর্ক কেমন, এটাও উপরে আছে এটাও উপরে আছে, ঠিক আছে, এটাও উপরে আছে এটাও উপরে আছে। তাহলে কি হবে, সল্ট বাড়ালে পিএইচ বাড়বে। কেমন বাড়বে, লগের পরে যদি কিছু থাকে তাহলে এটা চেঞ্জটা হয় খুব সামান্য, লগের পরে যদি হয় কিছু একটা থাকে তাহলে এটা চেঞ্জটা হবে খুব সামান্য, মানে খুব সামান্য, সামান্য বাড়েও ভুল, মানে খুব সামান্য বাড়ে, বিষয় বুঝতে পারছো। তাহলে এটা কি হবে, খুব সামান্য বাড়বে। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝো নেই, এটা কি আছে পিএইচ এর সাথে এটা সম্পর্ক দেখে বুঝতেছে হচ্ছে বাড়বে, ধরে নিলাম বাড়বে, ঠিক আছে, সমানুপাতিক। বাট সামনে কি আছে, লগ আছে, বাড়লে কেমন বাড়বে, খুব সামান্য বাড়বে। লগ হচ্ছে এমন একটা জিনিস, মানে বিষয় হচ্ছে ধরো আমি হচ্ছে কি করলাম, আমি কিছু করি নাই, ধরো হচ্ছে কি করতেছে, এই কি বলা যায়, রাশিয়া ধরো ইউক্রেনের মধ্যে একটা বোম মারলো, তো এটা বোম মারলে নিঃসন্দেহে একটা শব্দ হবে, বিষয় বুঝতে পারছো। আমি ধরো কি করতেছি, একটা মারতেছি, এমনি করে শব্দ হচ্ছে। এবার 1000টা বোম যদি একসাথে মারে কয় গুণ বেশি শব্দ শুনবা, 1000টা বোম যদি একসাথে কি করে মারে, মানে একসাথে 1000টা মারছে, একটা মারলে যে শব্দ হতো 1000টা যদি একসাথে মারে তখন কয় গুণ বেশি শব্দ শুনবা, তখন হচ্ছে শুনবা। যেমন শব্দের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, লগ স্কেল ইউজ করা হয়, যে ডেসিবেল এই রকমের বিভিন্ন শুনছো, তাহলে কি হবে বলতো 1000 গুণ বেশি ইন্টেন্সিটি হবে, তাহলে মূলত হচ্ছে 3 গুণ বেশি শব্দ শুনবা। 1000টা মারলে এমন না যে তুমি কি হবে, তোমার 1000 গুণ বেশি শব্দ, মানে লগ স্কেলের বিষয়টা হচ্ছে এইরকম, বিষয় বুঝতে পারছো। লগের পরে যেটা থাকে 1000কে ও বানাই দিচ্ছে 3, এবার বুঝা 1000কে ও বানাই দিচ্ছে কত 3, তাহলে এটা কি করছে বলতো, সল্টের ঘনমাত্রা যদি পরিবর্তন করে এটা কি হবে, খুব সামান্য কি হবে পরিবর্তন হবে, বিষয় বুঝতে পারছো মনে হয়। এবার আরেকটা কোয়েশ্চেন করি, ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন করি। একদম বেসিক থেকে কোয়েশ্চেন গুলো করতেছে যাতে বাফার দ্রবণের ইকুয়েশনটা বুঝতে পারো। কে এর মান বাড়লে বাফার দ্রবণের, অম্লীয় বাফার দ্রবণের, ঠিক আছে, আমি একদম ভেঙে ভেঙে সব পয়েন্টে চলে যাব, সেজন্য তোমাদের চিন্তা করতে হবে না, ঠিক আছে। বাফার দ্রবণের পিএইচ বাড়ে কমে অপরিবর্তিত থাকে, কোনোটিই নয়। রাফিয়া বলছে বি, সুলতানা বলছে কমে, সুবর্ণা বলছে বি, তাসনিম বলেছে কমে, জামিল বলেছে এ, আসমা বলেছে ডি, সব অ্যান্সারই তো আসতেছে, এ বি সি ডি, ডি পর্যন্ত আসছে, সবই তো আসছে, তাইলে আর বাকি আছে কি। ওয়েব অ্যাপে এই অবস্থা, তাহলে ফেসবুকে তো আরো, হ্যাঁ ফেসবুকে বি সি দেখা যাচ্ছে, 12ও বলছে কমেও, ডিও বলছে, সবই বলছে, ঠিক আছে। তাহলে এবার দেখো এগুলা কখনো ডিরেক্ট এভাবে অ্যান্সার দিবে না, এগুলা কখনো কোয়েশ্চেন দেখে অ্যান্সার দিবে না, তোমাদের স্টেপটা ভুল হচ্ছে কেন বলো তো, তোমরা অ্যানালাইসিস করছো না।
এই জায়গাটায় তোমরা পিছিয়ে যাচ্ছ। ঠিক আছে, বাফার দ্রবণ বলছে, দেখো বাফার দ্রবণ বলছে, অম্লীয় বাফার দ্রবণ বলছে, এই জন্য ইকুয়েশন কি আগে তোমার ইকুয়েশনটাকে কি বলে, হেন্ডারসন হেজেলবাগ ইকুয়েশন। ঠিক আছে, হেন্ডারসন হেজেলবাগ বাগ বলে ফেলো বা বাজ, ঠিক আছে, ইকুয়েশন। এইটুকটা জানো। ইকুয়েশন তুমি এগুলো দেখে অ্যান্সার বলে দিচ্ছ, তাহলে কিন্তু হবে না, তোমার একটা অ্যানালাইসিস করতে হবে। তোমার অ্যানালাইসিস করলেই তো টাইম বেশি লাগবে না, এবং তুমি একটা মার্কস পাবে। এখন তো তুমি উল্টা মার্কস পাচ্ছ না তা না, আবার নিজের ক্ষতিও করতেছো, নেগেটিভ মার্কস পাচ্ছ। ঠিক আছে, সলভ ডিভাইড এসিড, দ্রুত অ্যান্সার করার মধ্যে ক্রেডিট না, দ্রুত অ্যান্সার করতে হবে, সাথে শুদ্ধ করতে হবে, তখন ক্রেডিটটা পাবে। তাহলে মাইনাস লগ কে, তো আমাকে দিয়েছে কি এগুলোর সব কিছু অপরিবর্তিত, এগুলো নিয়ে কোনো কথা বলে নাই, এগুলো নিয়ে হাত দেয় নাই, সল্টের কোনো মাত্রা অ্যাসিডের কোনো মাত্রা এগুলো নিয়ে কোয়েশ্চেনে হাত দেয় নাই। ঠিক আছে, একদম বেসিক থেকে কোয়েশ্চেন, ভার্সিটির প্যাটার্নটা মনে হয় আমি বুঝাতে পারতেছি অনেকটা, মানে কোয়েশ্চেন হয় ওই ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনের ভিতর থেকে ঘুরে ফিরে কোয়েশ্চেন বাইর করে নিয়ে আসে, এরকম টাইপের। পিএইচ এ দেখছো না, জাস্ট লাইন আছে, ওই লাইনের ভিতর থেকে ঘুরে ফিরে বাইরে। তাহলে এবার দেখো তো পিএইচ এর এই প্যাটার্নটা অ্যাটলিস্ট আমি বুঝাতে সক্ষম হয়েছে, মানে বিষয় বুঝতে পারছো, সাথে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করতে পারছো। এই যে দেখো পিএইচ এর সাথে কে, এগুলোর কথা বলছে কোয়েশ্চেনে, এগুলোতে হাত দেয় না, মানে এগুলো অপরিবর্তিত আছে। তাহলে পিএইচ আর এখানে কে আছে, কে, তাহলে কে এর সাথে পিএইচ এর সম্পর্ক কেমন, দেখে মনে হচ্ছে সমানুপাতিক, দেখে মনে হচ্ছে সমানুপাতিক, সামনে একটা কি আছে মাইনাস আছে, এর মানে কি হয়ে গেছে, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, পিএইচ এর সাথে দেখো কে এর সম্পর্ক কেমন, সমানুপাতিক, সমান, এটাও সমান, এটাও কি আছে, একই হাইটে আছে, দুইটার মান সম্মান সমান আছে, কিন্তু এর সামনে একটা মাইনাস বসে এটা একদম শেষ করে দিছে। ঠিক আছে, তাহলে এটা কি করছে বলো তো, ব্যস্তানুপাতিক। তাহলে কে এর মান যদি বাড়ে, অম্লীয় বাফার দ্রবণে পিএইচ কি হবে, কমবে, পিএইচ কমবে। বিষয় বুঝতে পারছো, কে এর মান বলছি বাড়ালে, তাহলে কে এর মান বাড়ালে পিএইচ কি হতো, যদি সমানুপাতিক হতো তাহলে বাড়তো, এটা দেখে মনে হচ্ছে সমান মাইনাস আছে, মানে হয়ে গেছে ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো মনে হয়, ঠিক বলছে, ঠিক হয়েছে, ওকে গুড। ঠিক আছে, এভাবে একটু চিন্তা করে করবা। ওকে, এবার আরেকটা কোয়েশ্চেন পড়াই, ছোটখাটো পয়েন্টগুলা আমাদের দেখবে কোয়েশ্চেন ব্যাংক সলভে তুমি নর্মাল অনেক পয়েন্ট, ছোটখাটো কিছু পয়েন্ট আছে বইয়ের, এগুলো আমি একটু বাইর করে করে দিচ্ছি, এই যে কি কি কোয়েশ্চেন আসতে পারে প্রবাবল। তাহলে আরেকটা কোয়েশ্চেন দিই, ঠিক আছে। কোন বাফার দ্রবণের পিকে 4.744, বাফার দ্রবণটির পিএইচ কত হলে এটি সর্বোচ্চ কার্যক্ষমতা দেখাবে, লিখো। ঠিক আছে, তো আমি বলি এটা একদম কমন অ্যান্সার। এটা বলো, মানে লিখে বুঝতে পারছো, কোন বাফার দ্রবণের পিকে এর ভ্যালুটা দেয়া আছে এটা। ঠিক আছে, কোন বাফার দ্রবণের পিকে এর ভ্যালুটা এটা দেয়া আছে, বাফার দ্রবণটির পিএইচ কত হলে এটি সর্বোচ্চ কার্যক্ষমতা দেখাবে, এর মানে সবচেয়ে ভালো কাজ করবে কখন। তো তানজিনা বলেছে বি, সুহানা বলেছে বি, নায়েম বলেছে ডি অনেকগুলা, জান্নাত বলেছে বি, শান্তা বলেছে বি, সুবর্ণা বলেছে বি, ওর সাইমা বলেছে ডি, আশরাফুল বলেছে বি, মাহমুদা বলছে বি। এই কি ছেলেরা কি তোমরা অ্যান্সার করছো না নাকি? তোমরা কি ঘুমাই আসো? ঘুমাই থাকলে হবে না কিন্তু, তোমরা দেখি কম অ্যান্সার করছো। এই যে দেখো আমি যতগুলো নাম পড়ছি এর মধ্যে মাঝে মধ্যে ধরো মনে হচ্ছে একটা একটা করে ছেলে আসতেছে। বিষয়বস্তু আশিক বলছে বি, এ ইয়া করে বসে থাকলে হবে না, বুঝতে পারছো, অ্যান্সার করতে হবে, আর না হয়তো তুমি পিছিয়ে পড়বা।
মানে তুমি যত অ্যান্সার করবা তত ভালো, মানে তোমার জন্য ভালো হবে, আমার জন্য কিছু যায় আসে না। কিছু তুমি দেখবা আমার সাথে যত কথাবার্তা বলবো, এটা তুমি একটা অ্যান্সার করছো, এর মানে তোমার কনফিডেন্স আসা, তুমি এক জায়গায় রিপ্লাই দিচ্ছ, সব দিক দিয়ে ভালো, তোমার মাথায় একটা ব্রেন থেকে অটোমেটিক এটা একটা কি কাজ হবে। এই যে সাইফান বলছে বি, শারিয়ার বলছে আসি বাই আসি, ওকে গুড। রিয়াদ বলছে বি। আচ্ছা এবার দেখো, দেখছো তোমরা এই যে এগুলো কিন্তু একদম নর্মাল কোয়েশ্চেন, নর্মাল কোয়েশ্চেন বললে ভুল হবে, এগুলো তোমরা দেখো না, এগুলো নর্মাল কোয়েশ্চেনই হওয়া উচিত, কিন্তু একাডেমিক আমরা কেন জানি এগুলোকে মিস করে ফেলি, তাই না? বাফার দ্রবণের বেস্ট হবে, বেস্ট বাফার দ্রবণ হবে যদি পিকে এর ভ্যালু এবং পিএইচ এর ভ্যালু কাছাকাছি হয়। এ এবং এ কি কাছাকাছি না, এ কাছাকাছি না, এটা আমি ইচ্ছে করে বলার সময় বলছি, এটা আমরা যখন অ্যান্সার করি ম্যাক্সিমাম 2.3738 এটা অ্যান্সার আছে, এটা না, এটা 5.6। বেস্ট বাফার দ্রবণ হবে, সর্বোচ্চ কার্যক্ষমতা দেখাবে যদি পিএইচ এর ভ্যালু এবং পিকে এর ভ্যালু কি হয়, বেস্ট হবে, বাফার দ্রবণটা কাছাকাছি হয়, ঠিক আছে? মানে এটার অ্যান্সার হবে কি ডি, ঠিক আছে? বাফার দ্রবণ এখানে নোট করে রাখো, বাফার দ্রবণ বেস্ট হবে, মানে বেস্ট বাফার দ্রবণ হবে, মানে সর্বোচ্চ কি হবে, এফিসিয়েন্ট হবে, এফিসিয়েন্ট হবে যদি পিএইচ এবং পিকে কাছাকাছি হয়। বিক্রিয়ার ক্রমের পিছনে দৌড়াইও না, আগে যেগুলো শর্ট আছে ওগুলো পড়ো, কোয়েশ্চেন আসবে এখান থেকে, ওগুলো থেকে কোয়েশ্চেন আসবে না, ওগুলো শর্টের বাইরের বিষয়, বুঝছো? পিকে পিএইচ এবং পিকে কাছাকাছি হয়, আসলে হয়তো একটা কোনো একটা যে কোনো টপিকে পুরো বইয়ের মধ্যে একটা না হয় কোয়েশ্চেন শর্টের বাইরে থেকে আসছে, পরীক্ষা দিয়ে অনেকে পড়ে থাকে হচ্ছে হ্যাঁ শর্টের বাইরে, আর ওটা তো তোমাকে টেস্ট করতে দিছে, ওটা তো ভয় দেখানোর জন্য দিছে, ওটা তোমার পারা লাগবে না, বিষয় বুঝতে পারছো? পিএইচ এবং পিকে কাছাকাছি হয়, শর্টের ভিতরের কোয়েশ্চেনগুলো পারো। অনেকে ওইগুলো দেখে নার্ভাস হয়ে যায়, হ্যাঁ 3টা কোয়েশ্চেন 4টা কোয়েশ্চেন, আর এগুলো তো দিছে, এগুলো ছাড়ো, এগুলো তো তোমার পারতে বলে না, এগুলো তো সবার জন্যই আনকমন, জিনিসটা বুঝো, এটা কিন্তু ট্রিক্স, সবার জন্য ওই জিনিসটা কি আনকমন, ওইটা তোমাকে পারতে বলে নেই, তোমার সিলেবাস দিয়ে দিবে যেটা, ওইটার থেকে কোয়েশ্চেন যা আসবে তুমি ওইটা পারো কিনা এটা দেখো, কারণ অ্যাডমিশন টেস্ট আসলে বুদ্ধির, মানে এখানে অনেক কোয়েশ্চেন এরকম হতে পারে। ওকে, বুঝতে পারছো তাহলে? এবার আরেকটা বিষয় একটু বলে নিই, বাফারের রেঞ্জ নামে একটা বিষয় আছে, বাফার রেঞ্জ। বাফার রেঞ্জ হয় কি, রেঞ্জ হয় কি, পিকে যে ভ্যালুটা পাবো এটা +-1, এর মানে এটা এক বেশি থেকে এক কম, ঠিক আছে? এত পর্যন্ত যদি পিএইচ হয় এটা ঠিক আছে। বাফার রেঞ্জ জিনিসটা কি, পিকে +-1, এর মানে পিকে এর যে ভ্যালু এটার থেকে এক বেশি এবং এক কম পর্যন্ত হচ্ছে কি রেঞ্জ। এর মানে কোনো অ্যাসিডের ধরো ইথানিক অ্যাসিড দিয়ে যদি বাফার করো, ঠিক আছে, ধরো ইথানিক অ্যাসিড দিয়ে বাফার করলা, কে এর ভ্যালু হচ্ছে 1.8 × 10⁻⁵, এটা দিয়ে ধরো বাফার করছো সিএইচ, ঠিক আছে? তাহলে পিএইচ কত হলে ওকে আছে, এই পিকে এর ভ্যালু কত, পিকে এর ভ্যালুটা আমি একটু বাইর করে নিই, পিকে এর ভ্যালু হচ্ছে -log কে, তাহলে এটা কি হবে 4 পয়েন্ট কিছু একটা হবে, 4.2 হলে হয়তো 16, তাহলে এটা 2 এর আরো কম, এর মানে কত 7.4 আসে, ঠিক আছে, 7.4 আসে। তাহলে এটার রেঞ্জটা কি হবে, এটার রেঞ্জ হবে এর এক কম থেকে এক বেশি পর্যন্ত হলেও ঠিক আছে। এটার রেঞ্জ আমরা কি বলতে পারি তাহলে, 3.74 থেকে 2 থেকে 5.74 পর্যন্ত কি আছে কাহিনী, ঠিক আছে, বাফার রেঞ্জ। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এবার আমরা একটু দেখি আমাদের কোয়েশ্চেনগুলো কি আসে। এর আগে আমি একটু দুইটা ইকুয়েশন লিখে দিই, অনেকে হচ্ছে এটা পড়তে পড়তে আবার ওই যে ক্ষারের কথাটাও ভুলে যাও, ঠিক আছে? ক্ষারের দুইটা ইকুয়েশন আমি একটু লিখে রাখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, আমি যাচ্ছি বাফার রেঞ্জ, এই পয়েন্টটা মানে ছোটখাটো অনেকগুলো পয়েন্ট আমি দেখাই দিলাম এখানে। তাহলে পিএইচ সমান সমান পিকে প্লাস লগ, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিই, ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিই, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিই, মজার কোয়েশ্চেন বলছে হচ্ছে 5 গ্রাম এই ডিইউ এই দুষ্টামিগুলো করে, ইথানোয়িক অ্যাসিড এবং 7.5 গ্রাম
সোডিয়াম মিথানোয়েট দিয়ে একটা বাফার দ্রবণ তৈরি করা হলো। ইথানোয়েট 500 ml পানিতে মিশিয়ে একটি বাফার দ্রবণ তৈরি করা হলো। ঠিক আছে, যার পিএইচ ধরো আমি বলে দিচ্ছি, পিএইচ হচ্ছে কত, ধরো বলে দিলাম 4.8। ঠিক আছে, বলে দিলাম 4.8, বা আমি হিসাব করে একদম এক্সাক্ট ভ্যালুটাই বলি। ঠিক আছে, 4.78। এই বাফার দ্রবণে আরো 500 ml পানি মিশানো হলো। 500 ml পানি মিশানো হলে, মানে বুঝছো, আগে 500 ml ছিল, এখন কিন্তু আয়তন চেঞ্জ হয়ে গেছে, মিশানো হলো, ফলে পিএইচ হবে 4.78, greater 4.78, less than 4.78, 7। এর উত্তর দাও। কোয়েশ্চেন বুঝছো, মানে বলছে হচ্ছে এত গ্রাম এবং এত গ্রাম মিশিয়ে কি করা হয়েছে, একটা বাফার দ্রবণ তৈরি হয়েছে। কে এর ভ্যালুটা তোমাদের লাগবে, এটা দিয়ে দিচ্ছি। এটা বলো, তাহলে এটা বলছো, অনেকে বি বলছো, কে যেমন বলেছে ক্লিয়ার দা তাকে, সামিরা বলেছে সি, নাইম বলেছে এ, রাফিয়া বলেছে এ, বি হচ্ছে সাইমা আছে, আরাফাত বলছে বি, রবিন বলছে বি। ঠিক আছে, তাসনিম বলছে বি। আমি একটু আমাদের ফেসবুকের যোদ্ধাদের দেখে আসি, ফেসবুকের সবাই কি বলছো। হ্যালো, হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি কালকের মধ্যে আসবো। ওকে, দেখো, বাফার দ্রবণে যদি আরো পানি যোগ করা হয় তাহলে কি হবে, তোমরা নিজেরা চিন্তা করো। এই ধরনের কোয়েশ্চেনের মানে এগুলো হচ্ছে ট্র্যাপ। পিএইচ সমান পিকে প্লাস লগ ডিভাইডিস। পানি যদি যোগ করা হয় কিসে চেঞ্জ হবে, আয়তনের চেঞ্জ হবে। ঠিক আছে, আয়তনের চেঞ্জ হবে, তাহলে এর গণমাত্রাও কমবে, এর গণমাত্রা, পানি যোগ করলে সবসময় কি হয়, গণমাত্রা কমে, এর গণমাত্রা কমবে, এর গণমাত্রা কি কমবে না, কমবে। কেমন ভাবে কমবে, একই দুজন তো আছে একই পাত্রের ভিতর, একই পাত্রের ভিতর কে আছে, বাফার দ্রবণে মাস্ট উইক অ্যাসিড এবং ওর কি কনজুগেট একই পাত্রে থাকা লাগবে। তাহলে এর ঘনমাত্রা যেভাবে পরিবর্তন হবে, এর ঘনমাত্রাও কি সেম, আগে ছিল 500 ml এর ভিতর। ঠিক আছে, তোমরা দুইজন ধরো 500 ml ছিলা আগে,
দুইজন সুইমিং পুলে ছিল, দুইজনের আমি নদীতে ফেলে দিলাম, তাহলে দুইজনের গণমাত্রা চেঞ্জ হয়েছে কিসে? একই অনুপাতে চেঞ্জ হয়েছে। তো আলটিমেট কি হবে? কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এর মানে বাফার দ্রবণের আয়তন পরিবর্তন করলে পিএইচ পরিবর্তন হয় না। তাহলে এখানে একটা নোট লিখে রাখো, দেখছো কি অসাধারণ কোয়েশ্চেন। নোট লিখে রাখো এখানে কি বাফার দ্রবণের আয়তন করলে পিএইচ বিষয় বুঝছো? তোমাকে দেখো এখানে কিন্তু ডিউ করে কি অনেক গল্প বলে ফেলছে, অনেক হিসাব নিকেশ দেখাইছে, অনেকে হচ্ছে ইকুয়েশন দেখে আর দৌড়বো না। বিষয় বুঝছো? আসলে হচ্ছে কাহিনী কিছুই নেই, কাহিনী হচ্ছে নর্মাল। ওকে, এবার দেখি আমরা প্রিভিয়াস ইয়ার্স ওরা কি করছে। ঠিক আছে, আমরা আমাদের মতো পড়লাম, এবার দেখি আমরা প্রিভিয়াস ইয়ার্স ওরা কি করছে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনে যাই, তাহলে আমার শর্টের টপিক হয়ে যাবে। তাহলে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের সাথে সমপরিমাণ, ঠিক আছে, সমপরিমাণ মানে এটা যে আয়তন এটারও কি সেম আয়তন, মানে 1 মোলার কি আছে সোডিয়াম অ্যাসিডের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে? ঠিক আছে, পিএইচ সমান আমরা কি জানি, এটা আছে জেএসটি 2021-এ। তাহলে পিএ হ্যান্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন, পিএইচ সমান আমরা কি জানি, পিকে প্লাস লগ আর এখানে কি আছে সোডিয়াম অ্যাসিটেট, দেখো এখানে আছে কি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড মানে ইথানোয়িক অ্যাসিড, অনেকে অ্যাসিটিক অ্যাসিড চিনবে না। আর এটা কি আছে সোডিয়াম অ্যাসিড অ্যাসিটেট। এখানের মধ্যে সোডিয়ামের কোনো কাজ আছে? ওর খাই দেয় কোনো কাজ নেই, হচ্ছে স্পেক্টেড আয়ন। দুর্ভাগ্যজনকভাবে এর একা পাওয়া যায় না বলে আমরা একে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে মূলত অ্যাসিটেট যেটা আছে ওইটাকে আমরা লিখবো, ওটা একটা থেকে অ্যাসিটেট কয়টা পাবো? একটাই পাবো। তাহলে এটা যা ওইটাও কি তা, তাহলে এখানে কি হয় পি কে সমান মাইনাস লগ কে প্লাস লগ, এটা কতটুকু দেওয়া আছে 0.1, ওইটা দেওয়া আছে 0.1, 0.1 বাই 0.1। ঠিক আছে, মাইনাস লগ অফ 1.8 লিখে ফেলছি। এটা হচ্ছে কত দেওয়া আছে 1 × 10⁻⁵। এটা লগ 1 এর মানে কত 0, তাহলে এটা কত আসবে 5। ঠিক আছে, এটা কত হবে 5, বুঝছো মনে হয়? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি একটু চেঞ্জ করে দিই, আমি করাচ্ছি একটা অ্যাডভান্স কোয়েশ্চেন। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমি একটু চেঞ্জ করে দিই, চেঞ্জটা আনবো কি মানে জাস্ট অ্যাডভান্স, এটা এই যাবৎকালে আসে নাই মনে হয়। ঠিক আছে, এই যাবৎকালে এটা আসে নাই। সোডিয়াম অ্যাসিটেট আছে না, এখানে আমি চেঞ্জ করে কি দিলাম ক্যালসিয়াম অ্যাসিটেট বা ক্যালসিয়াম ইথানোয়েট, ক্যালসিয়াম ইথানোয়েট, তখন কি হবে? ঠিক আছে, এটা চেঞ্জ করে আমি জাস্ট এখানে কি দিলাম ক্যালসিয়াম ইথানোয়েট, তাহলে আমার বেসিকটা আরেকটু ভালো হবে। তো এখানে কি হবে আমি বলে দিচ্ছি, পিএইচ সমান সমান পিকে প্লাস লগ, আমি বারবার বলছি এখানে সল্ট যেটা আছে এটা না, আমার মেইন দরকার হচ্ছে কি, আমার মেইন অস্ত্র হচ্ছে এখানে কি বলতো বাফার দ্রবণে কি লাগবে, এই ইথানোয়েটটাকে লাগবে। তাহলে ইথানোয়েট একটার ভিতরে কয়টা আছে? দুইটা। তাহলে 0.1 এর ভিতরে ইথানোয়েটটা কতটুকু আছে? 2 × 0.1, মানে বিষয় বুঝছে এই জায়গায় হচ্ছে প্যাচটা। এটা কিন্তু সহজে ধরতে পারবো, অনেকে এটা দাগায় এসে যাবে, এটা সুন্দরভাবে লিখে রাখবা এই প্যাচটা। মানে সেম কোয়েশ্চেন, শুধুমাত্র এখানে সোডিয়াম অ্যাসিটেটের জায়গায় ক্যালসিয়াম ইথানোয়েট আছে। তাহলে এখানে কি হবে মাইনাস লগ অফ 1 × 10⁻⁵ লগ অফ এটা কি হবে 2 × 0.1, এটা হচ্ছে 0.1। ঠিক আছে, 2 × 0.1 আর এটা হচ্ছে কত 0.1। তো এখানে কত আসে? এটা 5। এখানে ধরো 0.1 0.1 কেটে এখানে কি আসে লগ 2, এটুকু রেখে দিলে হবে রিটেন অ্যান্সার। বিষয় বুঝতে পারছো? এমসিকিউ তো হয়তো অপশন এইভাবেও দিতে পারে, আবার লগ 2 এর ভ্যালু থেকেও লিখতে পারো। বিষয় বুঝতে পারছো? লগ 2 এর ভ্যালু থেকেও লিখতে পারো, যেমন এটা কত আসে 0.3 এর মতো আসে মনে হয়, দেখো তো 0.3 এর মতো এটা আসবে। 0.3 এর
এভাবে রেখে দিবা, ঠিক আছে? এটা আর পেঁচাইও না এখানে। তোমরা এখানে ওই যে লক টু করতে করতে অভ্যস্ত, ওই লক টু মাইনাস লক টু এর ভিতরে ওইটা করতে অভ্যস্ত, তোমরা হয়তো এটা ধরতে পারো না। ঠিক আছে, 5 + log 2 আকারে রেখে দিলে এখানে। তানজিমুর প্রাঞ্জয় বলছে, দাদা আইআইটির জন্য কিভাবে প্রিপারেশন নিব প্লিজ বলেন। কি করবা আইআইটির জন্য? সেম ভাবে তোমাকে যে চ্যাপ্টার পড়ানো হচ্ছে এটা পড়বা, এরপর প্রিভিয়াস ইয়ার্স আইআইটিতে কি কোয়েশ্চেন আসছিল এটা একটু দেখবা, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার্স কি কোয়েশ্চেন আসছিল এটা দেখবা। কোনটি ক্ষারীয় বাফার দ্রবণের উদাহরণ? তো এটা তো একদম সহজ, এটা অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক ক্ষারীয়। ঠিক আছে, ক্ষারীয় বাফার। এরপর এটা দেখো, রক্তের পিএইচ নিয়ন্ত্রণে কোন বাফারটি সাধারণত ভূমিকা পালন করে না? ফসফেট বাফার রক্তে আছে, বাইকার্বনেট বাফার আছে, প্রোটিন বাফার আছে। মনে রাখবা রক্তে কয়টা বাফার? 3টা বাফার আছে। এসিটেট বাফারটা রক্তের না, এই বাফারটা রক্তে থাকে না। আমরা যেটা সবচেয়ে বেশি উদাহরণ নিয়ে পড়ি এটা কিন্তু রক্তে থাকে না, এটা রক্তে না। ঠিক আছে, এটা হচ্ছে না, মানে ভূমিকা পালন করে, এটা রক্তে থাকে না। ফসফেট থাকে, বাইকার্বনেট থাকে, প্রোটিন থাকে, এই জিনিসটা মাথায় রাখবা। বাইকার্বনেট, প্রোটিন থাকে। কোনটি সঠিক নয়? মানবদেহের স্বাভাবিক অবস্থায় রক্ত একটু ক্ষারীয়। ঠিক আছে, এটা সঠিক। এটি বাফার দ্রবণ নয়, এটা বাফার দ্রবণ। ঠিক আছে, এটা বাফার দ্রবণ। এসিড বৃষ্টি হলে মাটির পিএইচ হ্রাস পায়, ঠিকই তো। এসিড বৃষ্টি হলে মাটির পিএইচ হ্রাস পায়, তখন চুন দিতে হবে। ঠিক আছে, এটা তো একটা বাফার দ্রবণ এবং এটা একটা বেসিক বাফার। ঠিক আছে, এটা বলছে কোনটি সঠিক নয়, এটা একটা বেসিক বাফার। নিম্নের কোনটি বাফার দ্রবণ? অসংখ্যবার আছে, কোয়েশ্চেন হচ্ছে কত সহজ দেখো। এটা হচ্ছে উইক অ্যাসিড আছে, সাথে একটা কি দিয়ে আছে? বেস দেয়া আছে শক্তিশালী। ঠিক আছে, এটা না। তাহলে একটা উইক অ্যাসিড আছে, সাথে কি থাকা লাগবে? ওর কনজুগেটটা থাকা লাগবে। ঠিক আছে, মানে এটা বাফার দ্রবণ। বুঝতে পারছো? এখানেটা কি স্ট্রং বেস আছে, স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড থাকলে হবে না, এগুলো বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন আছে। অম্ল বিয়োজন মাত্রা কে এর মান দ্রবণের ঘনমাত্রার, এটার উত্তর দাও। স্টার দেয়া কোয়েশ্চেনটা স্টার দিয়ে লিখে রাখবা, 5 স্টার দিয়ে লিখে রাখবা। এটা বলছে দ্রবণের ঘনমাত্রার সাথে। এই কোয়েশ্চেনটা কিন্তু বাফারের না, এটুকু বুঝতে পারছো? এটা হচ্ছে গতকাল অসওয়াল্ড ডাইলিউশন পড়াইছি না, কে সমান সমান আলফা স্কয়ার সি। সি হচ্ছে ঘনমাত্রা আর কে হচ্ছে কি তোমার, কে হচ্ছে কি তোমার বিয়োজন, অ্যাসিড বিয়োজন রূপক, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ঠিক আছে, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এটা অ্যাসিড। বলছে হচ্ছে এটার সাথে সি কি রকম হবে, কে এর মান দ্রবণের ঘনমাত্রা, তাহলে কি হবে? সমানুপাতিক দাগাবে অনেকে। বিষয় বুঝতে পারছো? অনেকে সমানুপাতিক দাগাবে, এটা আসলে ভুল, মানে এই কোয়েশ্চেনটা দিতে ভুল করছে, বা এটা হয়তো ইচ্ছাকৃতভাবে এরকম দিছে, এটা ভুল। সি বাড়লে কে বাড়ে না, সি কমলেও কে কমে না। কে নিয়ে তোমাদের আমি অনেক কথা বলছি, কে হচ্ছে অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার, ডিপেন্ডস অন টেম্পারেচার। ঠিক আছে, এটা আসলে নো অ্যান্সার হবে। মানে বিষয়বস্তু কে কে বাড়াতে গেলে এমন না যে আমি একটা অ্যাসিড, ইথানিক অ্যাসিডের কে এর ভ্যালু হচ্ছে কত, এত। জিনিসটা একটু বুঝো, কে এর ভ্যালু হচ্ছে কত? 1.8 ইন্টু 10⁻⁵। ঠিক আছে, এটা ঘনমাত্রা আমি যদি কিনি 0.1 মোলার নিই তাও এটা, আমি 1 মোলার নিলে তাও এটা, 0.5 মোলার নিলে তাও কে এর ভ্যালু এটা। ঘনমাত্রার উপর এটা ডিপেন্ড করবে না। ঠিক আছে, এটা হচ্ছে নো অ্যান্সার। বিষয় বুঝতে পারছো? এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে নো অ্যান্সার। এক্সপ্লেনেশনটা বুঝছো আশা করি। রক্তের বাইকার্বনেট বাফারের পিএইচ 7.5, উক্ত বাফারে বাইকার্বনেট ও কার্বনিক অ্যাসিডের অনুপাত কত? কে এর ভ্যালু দেয়া লাগবে, তার নয় পারবা না। ঠিক আছে, পিএইচ এত দিছে, খুব ভালো কথা। এটা হচ্ছে একটা টাইমিং, এখানে একটা কে এর ভ্যালু দেয়া লাগবে। ঘটনা বুঝতে পারছো? একটা কে এর ভ্যালু দেয়া লাগবে, আর নয় পারবা না। কারণ কি, পিএইচ সমান সমান কি হবে? পিকে, বা পিকে এর ভ্যালু দেয়া লাগবে। লগ এখানে কি হবে? ঠিক আছে, তো এটা অনেকটা
মানে কি বলা যায় এটা, আর ইউতে আসছে এটা 15-16তে। একটু দেখো তো কোন বাফার দ্রবণের সমগণ মাত্রার এরা আছে, এদের দুইজনের ঘনমাত্রা, এর মানে হচ্ছে একটা এসিড সাথে এর কনজুগেট দুইজনের ঘনমাত্রা সমান। কে হচ্ছে এত হলে বাফার দ্রবণের পি, বাফার দ্রবণটির পিওএইচ কত হবে? তাহলে কি দেখো তো, পিএইচ সমান সমান আমরা কি বলতে পারি, পিকে প্লাস লগ উপরে হচ্ছে এর কনজুগেট, নিচে হচ্ছে অ্যাসিডটা। ঠিক আছে, অ্যাসিড এটা কি সল্ট ডিভাইড কি অ্যাসিড বা কনজুগেট ডিভাইড কি অ্যাসিড। তাহলে পিকে মানে কি মাইনাস লগ কে, এটা হচ্ছে কত 1। ঠিক আছে, এগুলো সমগণ মাত্রার বলছে। তাহলে এটা কত হয় 6। তাহলে পিএইচ কত হবে দেখছো, কোয়েশ্চেনটা জাস্ট একটু প্যাটার্নটা চেঞ্জ করে দিছে, সেই জন্য প্র্যাকটিস করলে তোমার দেখবে অনেক কিছু বের হয়ে আসে। তো এটা পিএইচ হবে কত 8। অনেকে এটা দেখে 6 দাগা দিবে, 6 দাগালে এটা কি হবে পিএইচ হবে, তোমাকে বের করতে বলছে পিওএইচ। ঠিক আছে, তোমাকে বের করতে বলছে পিওএইচ কত। এই ধরনের ভুল করা যাবে না পরীক্ষায়, কোয়েশ্চেন একদম ইজি হয়, যা করাইছে এর ভিতর থেকে হবে, তো এইসব ভুল করা যাবে না। এই কোয়েশ্চেনটা মোটামুটি সবাই পারবা, নিচের কোনটি বাফার দ্রবণ নয়। ঠিক আছে, বাফার দ্রবণ, এটা বাফার দ্রবণ, এটা বাফার দ্রবণ, এটা বাইকার্বনেট রক্তের বাফার, এটা হচ্ছে বাফার দ্রবণ নয়, শক্তিশালী অ্যাসিড আছে লবণ। এবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করাচ্ছে, এটা হচ্ছে এটা, নিম্নের মিশ্রণগুলোর মধ্যে কোনটি বাফার দ্রবণ? ডিউ 13-14তে আসছে। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, একটু স্টার দিয়ে রাখো, 5 স্টার দিয়ে রাখো। ঠিক আছে, এটা একটু 5 স্টার দিয়ে রাখো। বলছে হচ্ছে নিচের কোনটি কি হবে বাফার দ্রবণ। তো এরকম একটা টাইপ বোর্ড পরীক্ষায় তোমরা করছিলা। ঠিক আছে, এটা হচ্ছে কি বেশি অ্যাসিড এবং ক্ষার যখন দিবা, অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষার দিবা। ঠিক আছে, বাফার দ্রবণ হতে গেলে অ্যাসিডকে, উইক অ্যাসিড যেটা আছে এটাকে অবশ্যই অবশিষ্ট থাকতে হবে, এর মানে এটাকে পরিমাণে বেশি থাকতে হবে। বুঝো জিনিসটা, এটা বুঝো একটা কি করছিলা, করছিলা হচ্ছে কি আছে অ্যাসিড আছে ক্ষার আছে, তাহলে এই দুইজন যখন মারামারি করবে, এই দুইজন যখন মারামারি করবে তাহলে অবশ্যই অবশ্যই অ্যাসিডকে বেশি থাকতে হবে, কারণ অ্যাসিড যদি শেষই হয়ে যায়, উইক অ্যাসিড, উইক অ্যাসিড ছাড়া কি বাফার হয়? বাফার হওয়ার কন্ডিশন হচ্ছে উইক অ্যাসিড থাকতে হবে। তাহলে এই দুইজন মারামারি করবে, অ্যাসিড বেস দিছো, মারামারি করবে, মারামারি করে কে অবশিষ্ট থাকতে হবে? উইক অ্যাসিডটা অবশিষ্ট থাকতে হবে। তাহলে এবার দেখো তো কোন জায়গায় অবশিষ্ট থাকবে, এখানে 0.2 এর সাথে যদি 10 গুণ করে দাও তাহলে কত হয় 2। ঠিক আছে, এটা হয় হবে কি 2 মিলিমোল, মানে 0.2 এর সাথে যদি 10 গুণ করে দাও, 0.2 এর সাথে 10 গুণ করে দিলে এটাও 2, এর মানে দুইজন সমানে সমান, অ্যাসিড শেষ হয়ে যাবে, খতম, বিষয় বুঝছো? এবার দেখো এখানে এটা আছে 0.2 ইন্টু 10, দুজনকে গুণ করলে কত দাঁড়ায় 2, এটা হচ্ছে 0.1 ইন্টু 1, এর মানে কত হয় 1, এর মানে এখানে কে বিজয়ী হয়েছে এটা, এর মানে এটা হচ্ছে বাফার দ্রবণ হবে। এখানে কি হিসেবে বলতো 0.1 আর 10, এর মানে কত হয় গুণ করলে 1, এখানে এটা গুণ কত হয় 2, এখানে বিজয়ী হয়েছে ক্ষার, এর মানে এটা আর যাই হোক বাফার হবে না, বিষয় বুঝতে পারছো? ক্ষার বিজয়ী হলে বাফার হবে না, তাহলে এখানের ভিতর তো প্রশ্নই আসে না, এখানে শক্তিশালী অ্যাসিড আছে, দুর্বল অ্যাসিডের অস্তিত্বই নেই। তাহলে বাফার দ্রবণ হতে গেলে কি হতে হয়, দুর্বল অ্যাসিডটাকে থাকতে হবে। তো এর সাথে মারামারি দিচ্ছে ক্ষারের, তাহলে দুইজন মারামারি করে কি বানাবে, লবণ বানাবে। তাহলে বুঝতে পারছো, তাহলে এর একের সাথে এর এক লবণ বানায় ফেলছে, তাহলে উইক অ্যাসিড হবে, এর কনজুগেট লবণও আছে, এর মানে ক্ষারকে বেশি থাকতে হবে। বুঝতে পারছো মনে হয়? এই কোয়েশ্চেনটা একটু দেখো, অ্যাসিডের তীব্রতা নিচের কোনটির উপর নির্ভরশীল নয়? কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর নির্ভরশীল। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে তত অ্যাসিড কি হয়, শক্তিশালী হয়। আমরা পড়ছি না, যত জারণ সংখ্যা বেশি হয় তত শক্তিশালী হয়। এটার উদাহরণ কোনটা, যেমন ধরো হচ্ছে কি HCl ও, এ নাম্বারের এক্সাম্পল দিচ্ছি, ধরো হচ্ছে HClO, এরপর HClO2, এরপর HClO3, এরপর HClO4। বলো তো এগুলোর মধ্যে শক্তিশালী অ্যাসিড কোনটা, এগুলো আসে কোয়েশ্চেনে, যার জারণ মান যত বেশি ও কি হবে, শক্তিশালী অ্যাসিড হবে। তাহলে এর জারণ মান কত, ক্লোরিন এখানে এ হচ্ছে +1, এ হচ্ছে কত -2, তাহলে এ হচ্ছে +1, এ হচ্ছে কত -4, এ হচ্ছে +1, এর মানে এ হচ্ছে +3। ঠিক আছে, এ হচ্ছে -6, এ হচ্ছে +1, তাহলে এ হচ্ছে কত +5। এটুক তো আমরা জানি, বের করা তো জানি আমরা। তাহলে এটা কত, অক্সিজেন -2 করে 4টা আছে, এটা +1, তাহলে এটা কত +7। তাহলে শক্তিশালী কি, যার জারণ মান যত বেশি ও তত শক্তিশালী।
ঠিক আছে, ও হচ্ছে তত বেশি ইলেকট্রনকে টানবে H+ বের করা, এবং ওর উপর ডিপেন্ড করে সহজ করে। এরপর কি কেন্দ্রীয় পরমাণু আকারের উপর ডিপেন্ড করে? যেমন ধরো নাইট্রিক অ্যাসিড, আর এটা দিলাম H3PO4, এই দুইটার মধ্যে ওদের জারণ মান কত? এখানে হচ্ছে -6 +1, এর মানে কত? +5, -8, তাহলে এখানে কত হয়ে যাবে? +5। ঠিক আছে, তাহলে আকার যত ছোট হবে তত অ্যাসিড কি হবে? শক্তিশালী হবে। বিষয় বুঝতে পারছো? আকার যত ছোট হবে তত অ্যাসিড কি হবে? শক্তিশালী হবে। এবং এটার উপরে ডিপেন্ড করে, বলছে কোনটির উপর নির্ভরশীল নয়। কোয়েশ্চেনটা খুব সুন্দর দিছে, মানে জাস্ট তুমি জিনিসটা জানো কিনা। অ্যাসিড বিয়োজন ধ্রুবকের উপর অবশ্যই নির্ভর করে, এর মানে কে এর মান যত বেশি, কে বেশি মানে খাই বেশি, এর মানে অ্যাসিড কি? শক্তিশালী। ঠিক আছে, কে বেশি এর মানে কি হবে বলো তো? H+ বেশি হয়। কে বেশি হলে H+ বেশি হয়, অ্যাসিড শক্তিশালী। কিন্তু কখনো আমরা বলি নাই যে হাইড্রোজেন একটা আছে নাকি তিনটা আছে, এটা তাহলে কোনটার উপর নির্ভরশীল নয়? হাইড্রোজেন সংখ্যার উপর। হাইড্রোজেন কয়টা আছে এটার উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো তো। এটা একটু লিখে রাখো সুন্দরভাবে। বলছে কোনটির উপর নির্ভরশীল নয়। এবার দেখো আর ইউ 19-20, আর ইউ কিন্তু খুব সুন্দর। গতবার কেমিস্ট্রি কোয়েশ্চেন ডিউ চেয়ে অনেক ভালো হয়েছে কিসে বলো তো? আর ইউতে। কোয়েশ্চেনগুলো স্ট্যান্ডার্ড। বিষয় বুঝতে পারছো? এখানে বলছো যে কে নিম্নোক্ত মানের অ্যাসিডগুলো সবল থেকে দুর্বল ক্রম অনুসারে সাজাও। কি সুন্দর কোয়েশ্চেন। তাহলে এখানের মধ্যে কোনটা বেশি শক্তিশালী কোনটা দুর্বল এটা বাইর করতে বলছে। দেখো কে এর মান যত বেশি তত কি হবে? অ্যাসিডটাই শক্তিশালী হবে। তাহলে কে এর মান এটা সবচেয়ে হচ্ছে কম, এটুক তো আমরা বুঝছি। 10⁻10 মানে বুঝছো 0.0000000006। ঠিক আছে, এটার মান হচ্ছে সবচেয়ে কম। এটা বুঝতেছে এটা হচ্ছে দুর্বল, সবল থেকে দুর্বল। তাহলে এটা হবে লাস্ট, HCN হবে লাস্ট। এটাতে দেখতেছে কি 10⁻5। ঠিক আছে, এটা আছে এই দুইটাতে হচ্ছে 10⁻, এইটা হচ্ছে মাঝে, আর এই দুইটা হচ্ছে কি হবে বলতো? কাছাকাছি। এই দুইটার মধ্যে কে এর মান বেশি কোনটার? এদিকে সমান, এদিকে একটা 1.75, আর এটা হচ্ছে এত। এর মানে এটা হচ্ছে কি সবচেয়ে শক্তিশালী। এটা ফার্স্ট সবচেয়ে শক্তিশালী, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে একদম লাস্ট, এটা বেশি দুর্বল। ঠিক আছে, তাহলে কি হবে? HCN হচ্ছে বেশি দুর্বল, HCN লাস্টে যেটা আছে দেখছো, বাকিগুলো টেস্টও করার দরকার নেই, একটু বুদ্ধি করে দিছে। HCN লাস্টে রাখছেই একটাতে। ঠিক আছে, HCN লাস্টে রাখছেই হচ্ছে কি একটাতে, কিন্তু কাহিনী করছে কি সবল থেকে দুর্বলে সাজাতে বলছে না, এটা সবল থেকে দুর্বল। এই তো, তাহলে HCN তো লাস্টে রাখছেই একটা, এর মানে HCN এটা কি কথা, কি কাজ করলো বিষয়বস্তু? এর মানে হচ্ছে তোমার ফার্স্ট হবে কোনটা? এটা HNO2। আচ্ছা, এটা দিলে হচ্ছে তো, এরপরে হচ্ছে এটা সেকেন্ড, ঠিকই আছে। বাকিগুলো টেস্টই করার দরকার নেই, একটা পাইলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, গ নাম্বারটা, কারণ বাকিগুলো তো লাস্টে HCN নাই, সবচেয়ে দুর্বলটা বলছে হচ্ছে সবল থেকে দুর্বল, তাহলে দুর্বল হচ্ছে সবচেয়ে কি? বাকিগুলো শুধু শুধু দেখছি অপশনের ভিতর দেখি যে HCN হচ্ছে লাস্টে আছে এই একটাতে, আর বাকিগুলো তো হওয়ার প্রশ্ন, এগুলো তো হবেই না, এগুলোর ভিতর লাস্টে HCN নাই। বলছে সবল থেকে দুর্বল, ফার্স্টে সবলকে দিবা। ঠিক আছে, ফার্স্টে দিবে হচ্ছে সবল, উপর ভিত্তি করে সবল থেকে দুর্বল, এর মানে লাস্টে যাবে হচ্ছে দুর্বল। এ হবে বলেছে কে? যারা যারা এ হবে বলছো, রবিন না ভাইয়া, এ হবে ও দুইবার বলছে না, এ হবে না। বিষয় বুঝছো? এ কেন হবে? এতে তো হচ্ছে ওরে যন্ত্রণা। ঠিকই আছে, মানে এখানে হচ্ছে গ্রেটার দেন আবার স্মল নেই, এটার চিহ্ন দিছে, এটা হইছে কাহিনী। সবল থেকে যদি দুর্বলে সাজে, এটা মানে প্যাটার্নটা দিতে পারে নাই। বিষয় বুঝছো? ওর কথার একটা লজিক আছে, এখানে তো প্যাটার্নটা দিতে পারে নাই। কোয়েশ্চেন বলছে হচ্ছে সবল থেকে দুর্বল,
তাহলে এটা হওয়া উচিত ছিল কি বলতো, এটা গ্যাটার গ্যাটার গ্যাটার, তাই না? এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা দিয়ে দিছে হচ্ছে আরেক রকমের। আমি বুঝছি বা হয়তো আমাদের টাইপে করতে ভুল করছে। যাই হোক, আমি এখানের অ্যান্সার কেটে দিই, এটা কি হবে আমি আলাদাভাবে লিখে দিই, মানে সবল থেকে দুর্বল। ঠিক আছে, তাহলে এটা সিকোয়েন্সটা হবে কি, ফার্স্ট হবে এটা HNO2, এরপর সেকেন্ড হবে কি HCOOH, এরপর হবে কি এটা থার্ড, এরপর হবে কি এটা। ঠিক আছে, এখানে মানে সিকোয়েন্সটা দিতে পারেনি, কোয়েশ্চেনে বলছে কি দেখো সবল থেকে দুর্বল ক্রম। তো এই ক্ষেত্রে আসলে যাই কোনটার সাথে, যাই হচ্ছে এটার সাথে, এটা এটা না এটা এটা মানে অ্যাটলিস্ট ঠিক আছে আর কি, সিকোয়েন্স ঠিক আছে, মানে গেটার লেসার সম্পর্ক ঠিক, এটাই তো একদম পুরো বুলিও করে ফেলছে। ঠিক আছে, এটাই লিখা ঠিক আছে, আসলে মানে বুঝছো তো জিনিসটা। তো এরকম যদি হয় তাহলে তোমার ক্ষেত্রে অবশ্যই এটা দেয়া হচ্ছে বেটার হবে, কারণ এখানের মধ্যে এটা থেকে এটা গেটার এটা বুঝে যাচ্ছে, কিন্তু এটা দুর্বল থেকে সবল হয়ে গেছে আর কি। ক্রম দিছে তো, ক্রমের মধ্যে মানে বুঝছো এটাও না আসলে, ক্রম বলেই দিছে, সেই জন্যই তো পারবো এসিড থেকে দুর্বল ক্রম, অর্ডারটা মেনটেন করতে হবে, ফার্স্ট বইকে ফার্স্টে রাখতে হবে, এরপর সেকেন্ড থার্ড এইভাবে দিতে হবে। তো এখানে বলছেন নিচের কোন অ্যাসিডের কে এর মান সবচেয়ে বেশি, এর মানে নিচের কোনটা কে কি হবে শক্তিশালী হবে। ঠিক আছে, কে শক্তিশালী হবে বেশি এটা জিজ্ঞেস করছে। তাহলে হচ্ছে তুমি জারণ মান দেখবা, এটা জারণ মান হচ্ছে কত আসে +6, এটা আসে +5, এরপরে হচ্ছে এটা কি আসে +7, এটা আসে +7। তাহলে +7 যেগুলো এগুলো কি হবে বেশি শক্তিশালী, দুইটা যদি +7 হয় তখন দেখবা আকার, যার আকার ছোট ও কি হবে শক্তিশালী হবে। ঠিক আছে, যার আকার ছোট ওইটা কি হবে শক্তিশালী হবে। তাহলে ফার্স্টে তুমি জারণ মান চেক করলে, এরপর কি চেক করবা আকার চেক করবা, আকারে যার আকার কি হবে ছোট হবে। ঠিক আছে, ক্লোরিন কেন বেশি এটা হচ্ছে দুইজনেই তো 7, এর কারণ ক্লোরিন ছোট, ক্লোরিন স্মলার সাইজ, মানে ছোট ছোট আকারে ছোট। ঠিক আছে, আকারে ছোট। ওকে, এবার আমি তাহলে একটা ছোট টপিক পড়াই ব্রিফলি, এটা হচ্ছে আর্হেনিয়াস ইকুয়েশন। লাগবে না বিষয় বুঝছো, আর্হেনিয়াস ইকুয়েশন লাগবে না, আমি জাস্ট এমনি জানার জন্য। ওই যে একটা কোয়েশ্চেন পাইছিলে না বিক্রিয়ার হার, আমি যেটা লিখছি ওটা ঠিক, বিভিন্ন গাইড টাইডে দেখবো হচ্ছে এটা ভুল দেয়া আছে। ঠিক আছে, আর্হেনিয়াস ইকুয়েশন, ইকুয়েশনটা হচ্ছে কি কে সমান সমান পিজেড, এটা জাস্ট চিনে রাখবা, পিজেড E/EA/RT। ঠিক আছে, এরকম একটা জিনিস। এর মধ্যে দুইটা ফ্যাক্টর আছে, সামনে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে জেড, একটা দিয়ে বুঝে হচ্ছে সংঘর্ষ আর একটা দিয়ে বুঝে হচ্ছে স্থানিক বাধা। এর মানে হচ্ছে একটা বিক্রিয়া যখন হয় তখন কি আছে একটা সংঘর্ষ দরকার হয় মিনিমাম। ঠিক আছে, সংঘর্ষ দরকার হয়, অনেক সময় সংঘর্ষ করতে গেলে দেখা যায় কি একটা বাধার সম্মুখীন হচ্ছে, ধরো আকার বড়, ও যে জায়গায় যেতে চাইতেছে ওই জায়গায় যাওয়ার আগে অন্য মলিকুলের সাথে ধাক্কা খেয়ে যাচ্ছে, সেজন্য এই দুইটা ফ্যাক্টর পি জেড, একটা দিয়ে বুঝে সংঘর্ষ এই স্থানিক বাধা, আরেকটা দিয়ে বুঝে হচ্ছে কি সংঘর্ষ। এই দুইটাকে এক করে আমরা লিখতে পারি কি আর্হেনিয়াস ফ্যাক্টর এ, এই দুইটাকে এক করে আমরা কি লিখতে পারি, তোমাকে হয়তো বলতে পারি নিচের কোনটি আর্হেনিয়াস ইকুয়েশন। তাহলে পিজেড ই, ই মানে এক্সপোনেনশিয়াল মাইনাস EA/RT। ঠিক আছে, আর্হেনিয়াস ইকুয়েশন। তাহলে এখানে টার্মগুলোর পরিচয় কি, এ হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, আর্হেনিয়াস কনস্ট্যান্ট, আর্হেনিয়ার এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট বলতে পারো। টি হচ্ছে কি কেলভিন টেম্পারেচার, টেম্পারেচার। ঠিক আছে, আমি একটু লিখে রাখি, এটা লাগবে না পরীক্ষায়, এটা হচ্ছে জাস্ট ব্রিফলি আমি যতটুকু বলবো। সিলেবাস, ঠিক আছে। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ একটা বিক্রিয়া করার জন্য, একটা বিক্রিয়া করার জন্য বিক্রিয়ক সমূহকে
মিনিমাম একটা এনার্জি গেইন করতে হয়। অ্যাক্টিভেশন এনার্জি জিনিসটা কি, এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তুমি ধরো ডিউতে যে পড়বা, ঠিক আছে, বা শাস্ত্রের ভালো সাবজেক্টে পড়বা, তো এটার জন্য তোমাকে একটা কিন্তু পরিশ্রম করতে হচ্ছে, একটা বাধা অতিক্রম করতে হচ্ছে। এই যে কঠিন কঠিন ক্লাস, এই যে কত পরিশ্রম করলা, ক্লাসের মধ্যে অনেক এমসিকিউ সলভ করছো, ঠিক আছে, এগুলো নোট করে রাখবে, এগুলো নোটের পড়াটাই পড়বা, ঠিক আছে, এগুলো নোটের পড়াটাই পড়বা, মানে জাস্ট আইডিয়া রাখা জিনিসটা কি, এটার একটা চেহারা চিনে রাখা, ঠিক আছে, ওইটুকুই পড়বা, এর বেশি কিছু পড়ার দরকার নেই। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি জিনিসটা কি, তুমি যেমন ধরো ডিউর জন্য একটা কি করছো, মিনিমাম বাইরে তো যাবো না আমি, আচ্ছা থাকতে বলো দেখি। ইয়ে হচ্ছে কি তোমার অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। তাহলে হচ্ছে মিনিমাম যে এনার্জিটা একটা বিক্রিয়া ঘটানোর জন্য, একটা বিক্রিয়ক সমূহকে মিনিমাম যে শক্তিটা অর্জন করতে হয় ওটাকে বলা হয় কি অ্যাক্টিভেশন এনার্জি। এর একক কিসে লেখা হয়, এর একক হচ্ছে ইদার তোমার কিসে লিখবে, জুল পার মোলে লিখবে, অথবা হচ্ছে কিসে লিখতে পারি আমরা, কিলো জুল পার মোলে। এর কারণ মানগুলো বড় বড় আসে, তো ধরো 50,000 আসে, 90,000 আসে, 27,000 আসতে পারে, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় একটু মনে রাখবা, এই জিনিসটাকে আমরা দেখবো, এটাকে যদি আমি কি একটু সরলীকরণ করি, একটু আমি পরের পেজে যাচ্ছি, এটুকু লিখে নাও, এটুকু টাইম দিচ্ছি, এটুকু মনে হয় টাইম পাইছো, আমি মাঝে তো একটু ব্রেক দিলাম 10 সেকেন্ড, ঠিক আছে, এটুকু মনে হয় টাইম পাইছো। আর মানে তো জানো, আর মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ওকে মানে কি, কে মানে বিক্রিয়ার হাত ধ্রুবক, রেট কনস্ট্যান্ট। এ মানে কি, আর্হেনিয়াস কনস্ট্যান্ট। আর বেশিক্ষণ না, এগুলো জাস্ট ব্রিফলি বলে দেয়, আর বুঝছো এগুলো আসলে টাইম নষ্ট করা, এগুলোর পড়াচ্ছি আসলে তুমি ওই শর্টের যেগুলো আছে এগুলো ভালো পড়া ভালো। তো এটারে যেমন আমি কি করে দিচ্ছি, এরপরে তোমরা ওই যে কয়েকজন টেস্ট দেখাইছো, তো এই জন্য ধরো এই জিনিসগুলো দেখানো। কে সমান হচ্ছে এ ই, মানে আমার মেইন ক্লাস শেষ, আর টি। তাহলে এটাকে এল এন কে নিলে এটা কি হয়ে যাবে, এল এন এ প্লাস কি হবে, এল এন ই মাইনাস ই এ ডিভাইড আর টি, ঠিক আছে। একদম ব্রিফলি একটু আইডিয়া দিয়ে রাখা, মানে এল এন নিলাম উভয় পাশে, এটা এখন আবার বললো না যে বুঝে, কারণ এটাতে এখন টাইম দেওয়ার দরকার নেই আর কি। এল এন এ ইন্টু এল এন বি, ঠিক আছে, এল এন যদি এই পাশে নিই এল এন কে, এদিকে এল এন পুরোটা, তাহলে এল এন এ প্লাস এল এন বি, তাহলে এটা কি হবে, এল এন এ ওয়ান বাই টি। এখান থেকে আমরা কি বুঝি, এখান থেকে তোমাদের একটা জিনিস বুঝাতে আসছি, এটা হচ্ছে তোমরা ওই যে দেখছো না, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার ধ্রুবক বাড়বে নাকি কমবে, এটা কেমনে বুঝবা। এটা হচ্ছে দেখো, কে এর সাথে টি এর সম্পর্ক কেমন, ই একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য ধরো এটা কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সক্রিয়ণ শক্তি এটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট, তাহলে এখানে একমাত্র ভেরিয়েবল আছে কি, টেম্পারেচার। তাহলে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বাড়বে নাকি কমবে, তাপমাত্রা বাড়ালে এটার সাথে দেখো, এটা সম্পর্ক দেখে মনে হচ্ছে কি ব্যস্তানুপাতিক, এটা আছে উপরে, এটা আছে কি অন্য হাইটে, মান সম্মান ভিন্ন দুইজনের, একজন এত এটা এত, সামনে একটা কি করে দিছি মাইনাস বসাই দিছি, তাহলে এটা কি হয়ে গেছে, ওই যে তোমরা নট গেট পড়ছো না, এম এই জিনিসটা কি ছিল হচ্ছে ব্যস্তানুপাতিক, এখন কি হয়ে গেছে সমানুপাতিক। তো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই হচ্ছে কে এর সাথে টি হচ্ছে সমানুপাতিক। এর মানে তাপমাত্রা বাড়ালে তাপ উৎপাদী হোক, তাপহারি হোক, যেটাই হোক না কেন, তোমার বিক্রিয়ার হার বাড়বে। বিষয় বুঝছো, তাপমাত্রা বাড়ালে অনেক সময় তোমাকে কনফিউজ করার জন্য বলে দিবে তাপ উৎপাদী নাকি তাপহারি, তাহলে তাপমাত্রা বাড়ালে তাপ উৎপাদী হোক তাপহারি হোক কি বাড়বে, তোমার ওই যে বিক্রিয়ার হার বাড়বে। বিষয় বুঝতে পারছো, তাহলে তাপমাত্রা বাড়ালে
বাড়ালে বিক্রিয়ার হার বাড়ে। ঠিক আছে, কিছু স্পেশাল কেস আছে, ওইটা ডিফারেন্ট, ওইটা তোমাদের লেভেলে লাগবে না। বিক্রিয়ার হার বাড়ে যে কোনো বিক্রিয়া, ঠিক আছে, তাপ উৎপাদী বা তাপ হারি। বা তাপ হারি যে কোনো বিক্রিয়া, হোয়াটএভার, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এটা বাড়বে। ঠিক আছে, এই জায়গায় ভুল করা যাবে না। কেমন বাড়ে বলো তো? ইন জেনারেল দ্বিগুণ থেকে 3 গুণ বাড়ে। তোমার অপশনে যদি কি থাকে, দ্বিগুণ থাকে, ওটা হচ্ছে বেস্ট প্রায়োরিটি। কারণ এখান থেকে যখন আমরা ই টু দি পাওয়ার দিয়ে মানটা বাইর করব, তখন দেখবো এটা আসে 2 পয়েন্ট সামথিং। এমনি দুগুণও বাড়তে পারে, কোনো বিক্রিয়ার 3 গুণ। সাধারণত 10 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য, সাধারণত 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার, তাপ উৎপাদী তাপ হারি যা খুশি হোক না কেন, বিক্রিয়ার হার দ্বিগুণ বাড়ে। কানে কানে বলে রাখি, অনেক সময় ধরো দ্বিগুণটা অপশানে নেই, ঠিক আছে, 2 থেকে 3, তখন কি হবে, এটা কানে কানে বলে রাখতেছে, এটা কি বলতো, যদি ধরো কি নেই অপশানে দ্বিগুণটা নেই, তখন কি হবে 2 থেকে 3 গুণ। বিষয় বুঝছো? যদি দ্বিগুণ বাড়ে 2 গুণ, মানে 2 গুণ, 2 অপশনটা না থাকে, তখন কি হবে 2 থেকে 3। বুলো 3 দিও না আবার, 2 থেকে 3। বিষয় বুঝতে পারছো? জিনিসটা ধরতে পারছো? এটা হচ্ছে এই জন্য পড়াইছে, এটা বুঝে লাগবে। এটা একটা গ্রাফ আঁকার জন্য, তো এইসব গ্রাফটা এগুলো, এটা স্লোপ কি হয় -EA/R ln, এইগুলো নিয়ে যেমন দেখবে রিসেন্ট কোয়েশ্চেন আসে না, এগুলো শর্ট তো বাইরে, তো এখান থেকে কোয়েশ্চেন, এই লাইনটা কোয়েশ্চেন আসে, ঠিক আছে, এই লাইনটা কোয়েশ্চেন আসে। আর আরহেনিয়াস ইকুয়েশনটা কি, এটা জেনে রাখবা। এরপর বিক্রিয়ার হার কি হয়, বাড়ে নাকি কমে? বিক্রিয়ার হার বা হার ধ্রুবক, বিক্রিয়ার হার বলুক বা বিক্রিয়ার হার ধ্রুবক বলুক, এটার থেকে কোয়েশ্চেন আসতে পারে। বিক্রিয়ার হার বা হার ধ্রুবক দুইটাই কি হয়, বাড়ে। হার বা বিক্রিয়ার হার ধ্রুবক। তো এই জায়গায় তোমরা কনফিউজড হয়ে যায় কেন তাপ উৎপাদী বা তাপ হারির ক্ষেত্রে? এর কারণে এরকম আরেকটা ইকুয়েশন আছে, ঠিক আছে, এরকম আরেকটা ইকুয়েশন আছে, ওইটার জন্য কনফিউজড হয়ে যাও। বিক্রিয়ার হার ধ্রুবক সবসময়ই বাড়বে, বিক্রিয়ার হার ধ্রুবক বা বিক্রিয়ার হার সবসময় বাড়বে, বাট বিক্রিয়ার সাম্য ধ্রুবক বাড়তেও পারে, কমতেও পারে। ঠিক আছে, বিক্রিয়ার হার ধ্রুবক তাপমাত্রা বাড়ালে সবসময় বাড়ে। আমি লাইনটা লিখছি, এই যে দেখো, বাড়ালে ধ্রুবক সবসময় বাড়ে। ঠিক আছে, অলওয়েজ হার ধ্রুবক বা বিক্রিয়ার হার সবসময় বাড়ে। ঠিক আছে, কিন্তু কিন্তু বিক্রিয়ার সাম্য ধ্রুবক অর্থাৎ কেপি বা কেসি, সাম্য ধ্রুবক তো তাপমাত্রা দিয়ে পরিবর্তন, কিন্তু বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপি কেসি বাড়তেও পারে, কমতেও পারে। এটা ডিপেন্ড করবে তাপ উৎপাদী নাকি তাপ হারি, এটার উপর। সেই জন্য দেখবা হচ্ছে তোমার গাইড টাইড এগুলো তো অত মাথা কামাই না, ওগুলো দেখবা হচ্ছে এটার ক্ষেত্রে এটা এক করে ফেলছে, জিনিস দুইটা এক না। ঠিক আছে, কেপি কেসি বাড়তেও পারে, কমতেও পারে। ঠিক আছে, বাড়তেও পারে, কেপি কেসি এটা কি হবে, বাড়তেও পারে, কমতেও পারে। এটা ডিপেন্ড করবে কিসের উপর, এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক এটার উপর, তাপ উৎপাদী নাকি তাপ হারি এটার উপর, বা এন্ডোথার্মিক এটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এটার জন্য যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন, হাত ধ্রুবকের উপর, এটা হচ্ছে কি আরহেনিয়াস ইকুয়েশন। এটার উপর যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে কি ব্যান্ড হফ ইকুয়েশন। ঠিক আছে, এগুলো আমি যা পড়াই অতটুকু জেনে রাখবা। ঠিক আছে, আমি যা পড়াই অতটুকু জেনে রাখবে। এই পেজটা একটু লিখে রাখো তো, আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, বেশি জানার দরকার না। এক্সোথার্মিক মানে তাপ উৎপাদী, এটা হচ্ছে কি এন্ডোথার্মিক মানে তাপ হারি। তোমাদের কোয়েশ্চেন অনেক সময় দেখবে হচ্ছে মানে শর্টের বাইরে টপিকগুলোর উপর আমাদের এসিএসে কিছু কোয়েশ্চেন, এগুলো হচ্ছে জাস্ট তোমাকে মানে কিছু পরিচিত করায় রাখা। ঠিক আছে, বাট ওগুলোর উপর বেশি দেওয়া কখনোই উচিত না, তোমার শর্টের উপরেই মেইন ফোকাস দিবে।
শর্টের উপরেই মেইন ফোকাস দিবা। ওকে, লিখা হয়েছে। এবার আরহেনিয়াস ইকুয়েশনটা আমি একটু বলে নিই। আরহেনিয়াস ইকুয়েশন আর হচ্ছে যে ব্যান্ড অফ ইকুয়েশন হুবহু সেম, দেখতে হচ্ছে প্রায় সেম। হুবহু সেম বলছি ভুল, মানে দেখতে তোমরা ভাবো হচ্ছে ফুল সেম, আসলে ফুল সেম না, একটু তফাৎ আছে। মানে এলএন এই লককে সমান আমি কি লিখতে পারি, ইয়ে ডিভাইড অর্থাৎ এলএন কে কে যদি লক কে তে নিয়ে যাই, প্লাস এলএন এ, এটা কনস্ট্যান্ট। আর ব্যান্ড অফ ইকুয়েশনটা হচ্ছে লক কে সমান মাইনাস কনস্ট্যান্ট। ঠিক আছে, আরহেনিয়াস ইকুয়েশন, ব্যান্ড অফ ইকুয়েশন। তো এখানে যে কে এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, এখানে যে কে এটা হচ্ছে হাত ধ্রুবক। এ কে আর এ কে সেম না, অনেকে ভাবতে পারো এ কে আর এ কে সেম, হচ্ছে হাত ধ্রুবক। আর এটা হচ্ছে কেপি বা কেসি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আমি ধরো বুঝার সুবিধাতে কেপি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি কেপি বা কেসি, এটা হচ্ছে কি সাম্য ধ্রুবক, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম এটা হচ্ছে সাম্য ধ্রুবক। তো এইখানের মধ্যে তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে দেখবা হচ্ছে কি ডেল এইচ একটা টার্ম আছে। এখানে কিন্তু সক্রিয়ণ শক্তি পজিটিভ, ঠিক আছে, সবসময় পজিটিভ। এখানে আছে ডেল এইচ, ডেল এইচ তোমার কি হতে পারে, ইদার পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। বিষয় বুঝতে পারছো, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তো ডেল এইচ আমরা জানি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য কি হয়ে যায়, নেগেটিভ। তাপহারী বিক্রিয়ায় ও কি থাকে, পজিটিভ। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য এই ইকুয়েশনটা যদি লিখি তাহলে কি দাঁড়ায়, লগ মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস, মানে বিষয় বুঝছো, তাপ উৎপাদী বিক্রিয়ায় এটা কি হয়, ডেল এইচ নেগেটিভ হয়। যেমন অ্যামোনিয়ার বিক্রিয়া -92 আসে, তখন এটা হয়ে যাবে প্লাস। এটা হচ্ছে তাপ উৎপাদী, এটা হচ্ছে তাপহারী। ঠিক আছে, তো এগুলো আসলে তোমাদের একটু বিরক্ত করে ফেলছি, শর্টের বাইরে আবার একটু মোটামুটি যতটুকু ডিপে যাচ্ছি না আর কি, মানে যতটুকু ভাষা যতটুকু লাগবে ওইটুকুই পড়াচ্ছি। তো এটা হচ্ছে কি হবে বলতো, এটা কি হবে বলতো, এটা হচ্ছে তোমার তাপ উৎপাদী তাপহারী। তো এটার ক্ষেত্রে কি হয় দেখো, এটার ক্ষেত্রে তাপমাত্রার সাথে সম্পর্ক কেমন, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া দেখে মনে হচ্ছে কি ব্যস্তানুপাতিক, আসলেই ব্যস্তানুপাতিক, সামনে কোনো মাইনাস নেই। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি সম্পর্ক বলতো, ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে সাম্য ধ্রুবকের সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাপ উৎপাদী মানে তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবক কি হয়, কমে। আর তাপহারী বিক্রিয়া দেখে মনে হচ্ছে কি ব্যস্তানুপাতিক, সামনে কি আছে মাইনাস আছে, এর মানে সমানুপাতিক হয়ে গেছে। ঠিক আছে, এর ক্ষেত্রে সবসময় সমানুপাতিক, তাহলে এর ক্ষেত্রে কি হবে বলতো, সমানুপাতিক। তাহলে কি হয়, তাপহারী বিক্রিয়া আমরা জানি তাপমাত্রা যখন বাড়ানো হয় তখন প্রোডাকশন বাড়ে, প্রোডাকশন বাড়ে মানে কে বাড়ে। তো এই ইকুয়েশন ছাড়াও এটা আমরা মনে রাখতে পারি। তাহলে এখানে দেখো তো বিক্রিয়ায় কিন্তু বিক্রিয়া কেপি কেসি তাপমাত্রা বাড়ালে বাড়তেও পারে, কার ক্ষেত্রে বাড়ে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বাড়ে, তাপহারীতে বাড়ে, হারিতে বাড়ে, এরপর তাপ উৎপাদিতে কমে। ঠিক আছে, তো এগুলো আমার মনে হয় এইভাবে জোর করে এত তাড়াতাড়ি পড়ানোর দরকারও নেই। এগুলো আসলে হচ্ছে যতটুকু বলি এইটুকু হচ্ছে একটু দেখে রাখবা। তো আমি মানে রিজনটাও বলে দিছি আর কি, বেসিক যতটুকু লাগে, বুঝছো। এটুক থাকবো, আমার মনে হয় শর্টের বাইরের গুলোতে তোমরা শুধু শুধু টাইম নষ্ট করার বেশি দরকার নেই, শুধু শুধু। তো এগুলো কিন্তু আবার রিলেটেড, তো এটা বলে দিছি সেই জন্য, এটা ব্যান্ড অফ দিয়েও তুমি এই জিনিসটা কি দেখানো যায়, এগুলো থেকে কোয়েশ্চেন আসবে। রিসেন্ট দেখবো হচ্ছে শর্টের বাইরের পরে এগুলো থেকে আর কোয়েশ্চেন আসে, একটু লিখে রাখো। দাগানো বই আমি দিয়ে দিব, ঠিক আছে, দাগানো বই আমি দিয়ে দিব, এখান থেকে ইম্পর্টেন্ট কিছু লাইন পড়ে নিবা। এই ধরনের কোয়েশ্চেন এইচডব্লিউ দিয়ে দিই, এগুলো একটু সলভ করবা কোয়েশ্চেন ব্যাংক থেকে। ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমি সলভ করেছি, এরপরও কিছু কোয়েশ্চেন একটু সলভ করবা আর এক্সামটা দিবা ভালো মতো।
ঠিক আছে, এক্সামটা দিবে ভালো মতো। তো এইটুকুই শেষ করে দিচ্ছি, ঠিক আছে, শেষ করে দিচ্ছি, 2 ঘন্টা হয়েছে প্রায়। ক্লাস নোটও দিয়ে দিব আর ওই যে ইয়েটাও দিয়ে দিব। ব্রনস্টেড, ক্লাউরি, লুইস এগুলো থেকে কোয়েশ্চেন, এগুলো পরিবেশ রসায়নে দেখাবে, পরিবেশ রসায়নের মধ্যে আছে এগুলো। হ্যাঁ চ্যাপ্টার শেষ, চ্যাপ্টারের মধ্যে আর কিছু নেই।